আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনের চলমান অনুষ্ঠান। আমরা সপ্তাহে 5 দিন চলমান থাকি, 2 দিন বিশ্রাম নেই, শুক্র শনিবার। এবং শুক্র শনি বাদ দিয়ে বাকি 5 দিন আমরা হাজির হয়ে আপনাদের সামনে আজকেও হাজির হয়েছে। এবং আজকে যে বিষয় আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে যাহা বলি তাহা ভুল করে বলি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেসব কথা বলছি আজকাল তার অনেকগুলি আমরা কিছুদিন আগেই অন্যরকম কিছু বলেছিলাম, এবং এই যে কিছুদিন আগে একটা কথা বলে তারপরে ভুলে যাওয়া অথবা যা বলেছিলাম তার বিপরীত কিছু বলে ফেলা, এটা এমনভাবে চালু হয়েছে এবং ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা চালু থাকার ফলে অন্যরা আবার সেটা ধরিয়ে দিতে শুরু করেছেন এবং একটা পিটিকিচ্ছিরি অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। কেননা আমরা একই ব্যক্তির দুটি কথা পাশাপাশি দেখতে পাই বিভিন্ন রিলে, এবং তার সঙ্গে আবার অদ্ভুত দর্শন কিছু ব্যক্তি এসে হাসতে থাকেন এবং এই হাসিগুলো এমনভাবে যুক্ত করা হয় মনে হয় তারা শুনেই হাসছেন। যেমন একজন এসে বলেন মারো মুঝে মারো, একজন এসে বলেন থামো চুপ করো, এইভাবে বলে, এবং সেটা আবার বিদেশি ভাষায় বলে, সেটা আমাদের ভাষায় বলে না। সেই কারণে আজকে আমরা এমন দুজনকে এখানে দাওয়াত দিয়েছি যারা লেখেন, কথা বলেন এবং পেশা হিসেবে তাদেরকে লিখতে হয়, কথা বলতে হয়। একজন হচ্ছেন সাঈদ খান, তিনি যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, এবং আরেকজন হচ্ছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি কিন্তু একজন আইনজীবী, তাকে কথা বলতে হয় না, শুধু কথা বলার জন্য লোকে তাকে টাকা দেয়, এবং যুগ্ম সদস্য সচিব তিনি জাতীয় নাগরিক পার্টি। ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, আর ফেসবুকে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে। আশা করছি আপনারা যদি টেলিভিশন ছেড়ে অন্য কোথাও যান তাহলে ডিভাইসে আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকবেন। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে জিজ্ঞেস করি, আমরা কিন্তু এই জিনিসটা বেশ লক্ষ্য করছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, এমনকি তরুণ নেতা, বয়স্ক নেতা, মধ্যম বয়সী নেতা, তারা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, এখন আবার যেটা বলছেন তা আগের কথার প্রায় উল্টো, এবং এগুলিকে আবার পাশাপাশি লোকে যুক্ত করে আবার সেটা দিয়ে রিল তৈরি করে। যেমন খুব কাছাকাছি সময় যেটা হয়েছিল, আপনাদের একজন এমপি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি গাড়ি নিয়ে একটা মন্তব্য করেছিলেন, তারপর নিজেই গাড়ি চেয়েছেন এবং বলেছেন যে গাড়ি আসলে দরকার, ইউএনওদের গাড়ি আছে এরকম কিছু একটা বলেছিলেন, মানুষের কাছে যাওয়ার জন্য গাড়ি লাগে, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা কি হয়েছে সেটা পরে বলবো, কিন্তু এই ঘটনাটা কেন তৈরি হচ্ছে? ইচ্ছা করেই কি মানুষ যা বলছে সেটা করছে না, নাকি আগে বলেছিল সেটারও যুক্তি ছিল, এখন যা বলে সেটারও যুক্তি আছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই প্রশ্নটা যদি আমাকে না করে অন্য কাউকে করতেন, উনি হয়তো বলতেন যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কিন্তু জিনিসগুলোকে আমি এভাবে দেখতে চাই না। ব্যক্তিগতভাবে আমার রাজনীতিতে আসার যেই ব্যাকগ্রাউন্ডটা, সেটা তো আমি আমার পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিক যেই মতাদর্শ বা তাদের যে ইনভলভমেন্ট, ওইটাতে ইনফ্লুয়েন্স হয়ে আমি পলিটিক্স করতে আসিনি। আমি পলিটিক্সটা করতে এসেছি দায় থেকে, মানুষের প্রতি যে দরদ, যেই দায়বদ্ধতা, ওই জায়গাটা থেকে আমি এসেছি। সুতরাং আমার কাছে কমিটমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার কথা মানে আমার কমিটমেন্ট, এই জিনিসটা আমি খুবই গুরুত্বপূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করি। আমি জানি না আমার জীবদ্দশায় আমি আগামীতে কতটুকু যেটা বলি ঠিক সেটাই করব, বা দরকার হলে করব না কোনো কিছুই, সেই জায়গাটায় থাকতে পারবো আমি জানি না। তবে আমার প্রফেশনে আমি এটা পেরেছি। আমি যখন ল পড়ি তখন আমাকে যেমন আমার বাসা থেকে, তখন যখন ল পড়তে ঢুকি তখন আমাদের ফ্যামিলিতে কোনো লয়ার ছিল না। তো ওই যে বাংলাদেশের মানুষের যেরকম পার্সপেক্টিভ থাকে যে পুলিশ ঘুষ খায় আর উকিল মিথ্যা কথা বলে হারাম কামাই করে, আমার সাথেও আমার কাছে সেটা মনে হয় না। মিথ্যা কথা বলে না, সে এমন কথা বলে যেটা বললে তার ক্লায়েন্টের স্বার্থ রক্ষা করা হবে। মিথ্যা বললে তো আসলে সে তো অন্যায় করবে। আমার মনে হয় না কোনো ভালো উকিল যে ধরেন এইটা একটা সমাজের মানুষের মধ্যে এই ধরনের একটা মানে চর্চিত কথা আছে, উইচ ইজ নট ট্রু। প্রত্যেকটা মানুষ যে একজন অপরাধী, সে অপরাধের জায়গা থেকে সে অপরাধ করেছে কি করে নাই তার নিজেকে ডিফেন্ড করারও সুযোগ আছে, আবার একজন বিচার প্রার্থীরও সেই বিচার প্রার্থনা করার জন্য আইনজীবীর সাহায্য চাওয়ার সুযোগ আছে। তা আমি যেটা আমার বাসায় কমিটমেন্ট করেছিলাম যে আমি অন্তত জীবদ্দশায় কাজ করার ক্ষেত্রে কখনো মিথ্যা বলে আয় রোজগার করব না, এই শর্তে আমি ওকালতি পড়েছি, এবং এইটাই আমি চেষ্টা করি এখন পর্যন্ত মেইনটেইন করার। আসলে যে সংসদে সেই জায়গাটাই এরকম কেন বলছেন? উনি বলেছিলেন কিন্তু পরিষ্কার যে আজকের কথা দিয়ে শুরু করি। ধরেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই জন্য ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলো হয়েছে সেটা তারা মেনে নিয়ে এবং গণভোটের পক্ষে আলাপ দিয়ে তারা নির্বাচনে গিয়েছেন, এবং এখন তো তারা সংস্কারের পক্ষে বা গণভোটের প্রশ্নে মানুষের মতামতের পক্ষে কি বলছেন, কি করছেন সেটা জনগণ দেখতে পাচ্ছে।
তো ওই আপনি যে প্রশ্নটা সরাসরি আমার দলের নেতার বিষয়ে কারণ আপনি জিজ্ঞেস আপনার করেছেন, দলটা বলতে পারবেন, সাংবাদিককে আমি জিজ্ঞেস সেই- করবো যে অন্যরা কেন এরকম করছে। সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। সেই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে ক্লারিফাই করা। নির্বাচনের আগে আমরা স্পষ্টভাবে বলেছি যে সরকারি যেই ট্যাক্স ওয়েভারের মাধ্যমে যে গাড়িগুলো নেওয়া হয়, এই গাড়িগুলো আমরা কোনোভাবেই নিব না। হাসনাত আব্দুল্লাহর যেই ওনার ঠিক আছে, নেন এলাকায় নাই, যে কেউ নেয় নাই। বয়ানটা, সেই বয়ানটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু সরাসরি স্পষ্টভাবে বলেছে যে ট্যাক্স ফ্রি গাড়ি আমরা তো নিব ট্যাক্সি না। গাড়ি নিলে কার ক্ষতি হতো? ক্ষতি হইতো না। এইটা ধরেন হাইকোর্টে যখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন হয়, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা রুম পাওয়ার জন্য কিউবিকেলের যেই অ্যালটমেন্ট, যেহেতু স্থান সংকুলান, অনেক স্থান নাই, ওই একটা কিউবিকেল, আমি এটা বললে আমি জানি না, আমি সম্মানের সাথেই বলছি, ট্রেন্ডগুলা পারসেপশনগুলো এইভাবে ক্রিয়েট হয়। একটা কিউবিকেল পাওয়ার জন্য দেখা যায় যে ওই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন হয় এবং ওই বার অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে পারলেই আপনি একটা কিউবিকেল মোটামুটি পান বা দখল কিন্তু করেন, সেই সেটা কিউবিকল সুযোগ তো ধরেন তৈরি হয়। নিজের পয়সা দিয়ে বানায় না, ভাড়া দিতে হয়, আমরা ভাড়াই নেই, হ্যাঁ। কিন্তু নামে অ্যালটমেন্ট হয়। এই যে গাড়ি দেখা যায় এমপি হইতে চায় কেন, ওই যে একটা দামি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকা তো tax নিজের waiver পকেট পাবো, থেকে খরচ করতে হয়। এখন নিজের তো পকেট এখন ওইটার তো পিছনেও হাসনাত- নাকি ইনভেস্টর থাকে। না, কিন্তু এখন তো হাসনাত আব্দুল্লাহ বলছেন জনগণকে কিনে দিতে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেইটা হচ্ছে ওই ট্যাক্স ফ্রি গাড়ি ওনারা নিজের ব্যক্তিগত নামে সেটা তারা অ্যাভেইল করবে না, এবং সেই কথাটা কিন্তু এখনো বাস্তবতাটা একই আছে। হ্যাঁ, যেই জিনিসটা ওনারা চেয়েছেন সেইটা হচ্ছে সরকার ওনাদেরকে মাসিক যাতায়াতের জন্য একটা প্রণোদনা দেয়, তাই না? অ্যামাউন্টটা মোস্ট প্রবলি 70,000, আমি যদি ভুল করে না থাকি। ওনারা সরকারি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেই অন্যান্য প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা, সেই কর্মকর্তারা যেমন গাড়ি পায়, হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেটা হচ্ছে ওনারা নিজের জন্য ব্যক্তিগত ট্যাক্স ফ্রি গাড়ি না চেয়ে ওনারা সরকারি অন্যান্য কর্মকর্তার মতো রাষ্ট্রীয় তো তাহলে সরকারের ব্যয় বাড়লো না, রাষ্ট্রীয় জনগণের পকেট থেকে পয়সা বের হলো না। জনপ্রতিনিধি হিসেবে তারা এই গাড়িগুলো নিজের ব্যক্তিগত ব্যবহার এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য এই ব্যক্তিগতভাবে এই গাড়িগুলো তারা চেয়েছেন। হ্যাঁ, আপনার যে প্রশ্নটা উইচ ইজ ভেরি ভেরি ভ্যালিড, যে এই খরচটা যে রাষ্ট্রের খরচটা, সেই খরচটা বাড়ছে, তাহলে সেই খরচটা এরকম, এই খরচটা কোথা থেকে আসবে এবং খরচটা আসলে অ্যাকোমোডেট করার জন্য বাজেটের মধ্যে কিভাবে প্ল্যান করতে হবে, সেইটা হচ্ছে আলোচনার বিষয়। না, আলোচনার এবং বিষয় এটা না, কিন্তু আমি সেইটা- আপনাকে একটু বলি। আলোচনার বিষয়টা হচ্ছে এইরকম যে আগে আপনি বলেছিলেন গাড়ি নিবেন না, কোন গাড়ি তো উনি যুক্তি- ব্যক্তিগতভাবে কোন নিচ্ছেন না যুক্তির কেউই। ভিত্তিতে নেন নাই আর কি, মানে যুক্তিটা কি ছিল, কার উপকার হতো না। উনি গাড়ি না নিলে? আমি একটা মানে কথা বলি, করমুক্ত গাড়ি নিলে কার ক্ষতি হতো? এই যে রাষ্ট্রীয় সুবিধায় করমুক্ত গাড়ি, প্লট, এটা হওয়ার জন্য হ্যাঁ, একটা plot এমপি পয়সা হওয়ার দিয়ে তো কিনতে দরকার হয়। নাই। plot কিন্তু পয়সা হ্যাঁ, দিয়ে কিনতে হয়। হ্যাঁ, গাড়িও তো নিজের পয়সা দিয়ে কিনতে হয়, জাস্ট ট্যাক্সটা ওয়েভার পায়, সেইটা কোটি কোটি টাকা অ্যামাউন্ট হয়, যেই না, যেই কোটি গাড়ি কোটি পায়। হয় না, যে যে দামের গাড়ি কিনে সেই ওইটা দামের আপনি খোঁজ নেন এই পর্যন্ত কেউ কম দামি গাড়ি নিয়েছে কিনা? যে দামের গাড়ি কিনবে সেই দামের উপরে কর হবে, এটা হচ্ছে আইন। জি। আপনি কম দামি গাড়ি কিনলে কম কর হবে, বেশি দামি গাড়ি আমি কিনলে ওটাই বেশি জানতে কর হবে। চাচ্ছিলাম যে এই পর্যন্ত কোনো এমপি কে দেখেছেন কম এই দামি পর্যন্ত যা হয়েছে গাড়ি অথবা হয় নিতে? নাই ওইটা কিন্তু প্রশ্নটা না, আপনি প্রশ্নটা জি। উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজের পয়সায় গাড়ি কিনছেন, আপনার পকেটে পয়সা থাকলে 1 লাখ টাকা দামের রিক্সা কিনবেন, আর যদি পকেটে অনেক পয়সা থাকে তাহলে আপনি 1 কোটি টাকা দামের বড় গাড়ি কিনবেন, যেগুলোতে আমি জীবনে এখনো কিনতে তো পারি নাই, চড়তেও পেরেছি হাতে গোনা কয়েকবার। তো এরকম গাড়ি আপনি কিনবেন, এটা আপনার ইচ্ছা, আপনি নিজের টাকায় গাড়ি কিনছেন। জনগণ শুধু আপনাকে বলেছে নিজের টাকায় গাড়ি কিনলে আমাকে ট্যাক্স দিয়েন না, কিন্তু এখন উল্টাটা হচ্ছে, গাড়ি তো জনগণের পয়সা দিয়ে কেনাচ্ছেন এবং জনগণ ওইটার তেল খরচ তো আগের মতোই দিবে, প্লাস ওইটার কর তো জনগণই পরিশোধ করে দিবে। একইভাবে হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আপনি যখন ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না বলেছিলেন, কার উপকার করার জন্য নিবেন না বলেছিলেন? বলছি, ধরেন আগে যখন এই সিস্টেমটা ছিল সবার কিন্তু দাম, মানে আপনি ট্যাক্স ফ্রি কিন্তু গাড়ি না নিলে কার উপকার হয়? আমি কোন জায়গাটায় উপকার হচ্ছে সেই জায়গায় আসছি। জি বলেন। আপনি যখন একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে যান, একজন এমপি যখন এই সুবিধাটা পায়, উনি চেষ্টা করেন, এই পর্যন্ত কোনো নজির আমি জানি না, আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন, এই পর্যন্ত আমি দেখি নাই কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি পেয়ে খুব কম দামি কোনো গাড়ি মতিয়ার কিনেছে। চৌধুরী জীবনে গাড়ি কিনেনি নাই। এবং একটা এক্সেপশন আমি আজকে জানতে পারলাম। এবং এর বাইরে ট্যাক্স ফ্রি গাড়ি অ্যাভেল করতে গিয়ে যখন বেশি দামে একজন মন্ত্রী বা এমপির গাড়ি কিনতে হয়, তার নিজের সেই টাকা না থাকলে তার ইনভেস্টর থাকে, এবং এই ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে উনি যখন একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনেন, পরবর্তীতে তাই এই ইনভেস্টরকে তাকে নানান রকম অনৈতিক সুবিধা দিতে বাধ্য হতে হয়, এবং এই অনৈতিক সুবিধা আপনাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আপনি একটা গাড়ির দামের বিপরীতে একজন ইনভেস্টরকে যখন অনৈতিক সুবিধা
সুবিধা দিবেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওইটা স্টপ করাটা হচ্ছে 300 জন তার সেটা দেয় না। হ্যাঁ, আচ্ছা, সেইটাই তাহলে আমি কার ক্ষতি বলছি। হয়? অনৈতিক সুবিধা যদি কেউ কারো কাছ থেকে নিয়ে থাকে, তারপরে তো জনগণ তো এই পয়সাটা দেয় না, অনৈতিক লোকটা খরচ করেছে এক ব্যক্তি। তাহলে যেই অনৈতিক সুবিধা দেয়া হচ্ছে, তাহলে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে না। আসেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আপনি আপনি ওকালতি করছেন, আমার ভালো লাগছে, কিন্তু আপনাদেরই দলের একজন এমপি এই কথাটা বলেছিলেন যে গাড়ি কোথা থেকে আসে, বড় ভাইরা গাড়ি দেয়, তো ওইটা অনৈতিক ছিল না? হ্যাঁ, অবশ্যই অনৈতিক ছিল। আমি তো তাকে জিজ্ঞেস করেছি, আমি তাকে বলেছি যে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে অমুক বড় ভাই না, অমুক অমুক একটা দলের অমুক বড় ভাই দিয়েছে, সেই বড় ভাইরা এখন দিলেই তো হয়। আমি এটা তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ওনাকে এই অন এয়ারে বলেছি যে ধরেন আপনার, উনি বলেছে যে উনি একজন জাতীয় নেতা হিসেবে অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয় নেতা হিসেবে যে যাই ফেসগুলো সামনে উঠে এসেছে, তাদের তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তারা যখন একটা জাতীয় ফেস হিসেবে ওনারা সামনে চলে আসলো, তাদের পিছনে নানান রকম, ধরেন খারাপভাবেই যদি বলি যে আওয়ামী লীগের অনেক লোকজনই কিন্তু এই যে গাজীপুরেও আমরা দেখেছি যে হামলা মামলার চেষ্টা করেছে, তো হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে, তাকে হত্যা ছিল না নিশ্চয়ই। আমি বলছি কথাটা, এই যে ধরেন এই ধরনের আক্রমণের ঘটনা যখন হয়, তখন আপনি একজন জাতীয় নেতা, তার নিরাপত্তার বিষয়টাও আপনাকে চিন্তা করতে হবে। আমি এটা বলছি না যে আমি নৈতিকভাবে, আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে সমর্থন করি, কিন্তু অনেক মানুষ আছে আবেগী হয়ে তাদেরকে গাড়িটা ব্যবহার করতে দিয়েছে, আউটরাইট দিয়ে দেয় নাই। এবং যার কথা বলছেন, যে যিনি বলেছেন যে তাকে গাড়িটা ব্যবহার করতে দিয়েছে, উনি কিন্তু পরবর্তীতে গাড়িটা ফেরতও দিয়েছেন। আপনারা তদন্ত করে দেখতে পারেন। ওই মুহূর্তে ফেরত দিয়ে দিবেন না, আপনি এই জিনিসটা, মানে এখনো যদি তারা এই কাজটা করে এবং এই একই কাজ করতে থাকে, এখন আর আগের সিচুয়েশনে পার্থক্য আছে। আপনি আগে যখন আপনি ক্ষমতা কাঠামোর কাছে ছিলেন না, যদিও অনেক প্রোপাগান্ডা আপনারা গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন যে ক্ষমতার কাছাকাছি এনসিপি আছে, কিন্তু যদিও ইলেকশনের পরে আমরা খোদ পার্লামেন্ট থেকে বয়ানটা শুনতে পারলাম যে সাবেক প্রধান উপদেষ্টা কার কাছে ট্রফি দিয়ে এসছেন। সুতরাং ক্ষমতায় যখন আপনি যখন ক্ষমতা প্রাপ্ত, তখন আপনি একজনের কাছ থেকে সুবিধা নিলে যেই দায়বদ্ধতা সৃষ্টি হয়, সেই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু ক্ষমতা যখন আপনার থাকে না, সেটা থাকে না। সুতরাং একইভাবে দুইটা সিচুয়েশন আসলে কনসিডার করার সুযোগ নেই। তবে নিরাপত্তা ইস্যুটা সেম, যেটা গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রের জন্য, এইটা যেমন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, একইভাবে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সাইদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে কি করে আপনারা একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখছেন, যে যারা সরকার ক্ষমতায় আছে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা, নিউ মার্কেটে দিন দুপুরে গুলি হয়, সাংবাদিকদের থানার মধ্যে মারা হয়, সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাজ না করে উনি যেই বলছেন যে ঐকমত্য কমিশনে উনি ওনার দলকে রিপ্রেজেন্ট করেছেন এবং নির্বাচন না হওয়ার জন্য হবে না হবে সেই সংকটের জায়গা থেকে ওনারা অনেক কিছু আপোষ করে এসেছেন, এখন কথা উল্টাচ্ছেন। এই অবস্থানকে আপনারা গণমাধ্যম কর্মীরা কিভাবে দেখেন? আপনি প্রশ্ন করছেন ঠিকই, কিন্তু উত্তর দিচ্ছেন, এটা তো মানুষ দেখতে পাচ্ছে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করছি যে এটা আপনাকে কিভাবে আরো দেখেন? একটা প্রশ্ন আমি করব, মানে এরকম তো আরো কথা আছে, যা বলে তা বলে তারপরে ভুলে যায়। চট্টগ্রামে জলজট হয়েছিল, জলাবদ্ধতা না, এটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন। উনি চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটি জায়গাতে দুর্ভোগ সৃষ্টিকারী পরিস্থিতি তৈরি হওয়ার পরে, বৃষ্টির পরে উনি বলেছেন যে এটা অস্থায়ী জলজট, এবং উনি বলেছেন যে এটা জলাবদ্ধতা না, এটা জলজট। জট শব্দটা সাধারণত সুতা জট পাকিয়ে যায়, চুল জট পাকিয়ে যায়, অথবা আমরা যানবাহনের ক্ষেত্রে জট শব্দটা ব্যবহার করি, পরীক্ষার ক্ষেত্রে আমরা জট শব্দটা ব্যবহার করি। জল যে জটা বাঁধতে পারে এটা আমরা জানি না, কিন্তু উনি বলেছেন, এবং বলেছেন যে যেসব ডুবে যাওয়ার খবর টবর বেরিয়েছে এগুলো ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক, 2024 সালের ছবি ব্যবহার করা হয়েছে। আপনার কি ধারণা, এটাকে আসলে জলজট ছিল অথবা আসলেই কাল্পনিক ছবি, বা জলজট হয়েছে, এটা জলাবদ্ধতা না? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। গাড়ি নিয়ে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। গাড়ি নিয়ে একটু বলবো, আগে জট ছাড়াই একটু জট ছাড়ানোর চেষ্টা করি। সেটি হচ্ছে, তুষার ভাই দেখুন, রাজনীতি আপনার তো যেহেতু আপনারা আমাদের আগের প্রজন্ম, আপনারা রাজনীতিক দেখেছেন, আমরাও এখন দেখছি। তো আগের রাজনীতি বুড়ো বলার চেষ্টা করছি না, বুড়ো না, অভিজ্ঞ বলার চেষ্টা করছি। বয়সে বড়ই হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে রাজনৈতিক নেতারা কখন কি বলেন, আপনার প্রোগ্রামের নামটা আসলেই সঠিক। হ্যাঁ, যাহা বলি তা ভুল করে বলি। এখন জলজট 2024-এ হয়েছে না 26-এ হয়েছে সেটা বড় কথা না, পানি উঠেছে কিনা রাস্তায়, পানি তো উঠেছে।
এখন ঘটনা হচ্ছে 24 সালের ছবি। তো 24 সালের পরে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা তো ওইভাবে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করেনি। বা নতুন যে সরকার আসলো, নতুন সরকার সময় এখনো পায়নি, এসেই তো কাজ শুরু করেনি। তাহলে এটা মেনে নিয়ে সংস্কার কাজ করলে দোষের কিছু ছিল না। অসুবিধা কি? মানে আপনি কিন্তু এই প্রশ্নটা করতে পারতেন না যে হ্যাঁ জলাবদ্ধতা হয়েছে বা জলজট হয়েছে, এটা বলার দরকার কি? না, এটা বলার ওই যে আমাদের মধ্যে একটা সস্তা জনপ্রিয়তা পাবার এক ধরনের টেন্ডেন্সি আছে না। আপনি তো যেই জায়গার সংকটের কথা বলছেন, নিশ্চয়ই এটুকু খেয়াল করেছেন যে মেয়র, চট্টগ্রামের মেয়র কথা বলতে গেছেন, তখন মন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বললেন যে আমি কথা বলি। তো এর মানে ওই যে সামনে আসা, একটু আলোচনায় থাকা, ক্যামেরায় মুখ দেখানো, এই ক্যামেরায় মুখ দেখানো এবং আলোচনায় থাকতে গিয়ে অনেক সময় আমরা কথা বলতে গিয়ে খেই হারাই। হ্যাঁ, খেই হারাই। এটা মূলত জলজট না, এটা কথার জট। কথার জটে পড়ে গেছেন মন্ত্রী। এখন আমার কথা হচ্ছে যে 24 সালের ছবি না 26 সালের ছবি, সেই ব্যাখ্যায় না গিয়ে মন্ত্রী যদি সংকটটিকে একেবারে চিহ্নিত করে সেটি সমাধানের জন্য উদ্যোগ নিতেন। এবং আমি নিজে আমার বাস্তব অভিজ্ঞতা বলি, গত বছর একদিন রাতে আমি একটি কাজে চিটাগাং গিয়েছি। ওই রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আমি আমার গাড়ি নিজে ড্রাইভ করে গেছি, রাতে ড্রাইভার ছিলেন না। তো আমি আসলে গাড়িতে গেছি না লঞ্চে গেছি আমি বুঝতে পারিনি রাস্তার মধ্যে। আমি কিন্তু ভাসতে ভাসতেই আগ্রাবাদ পর্যন্ত গিয়েছি। তো সুতরাং আজকে বর্তমান যিনি প্রতিমন্ত্রী আছেন, তিনি জলজট আর জলাবদ্ধতা এর মধ্যে কি পার্থক্য এটা বুঝতে পারছি না। তার মানে কি জল নামার অনেকগুলো জায়গা, সেই জায়গায় ক্রাউড হয়ে গেছে, জলের ক্রাউড হয়েছে, এজন্য জলজট হয়েছে। আমরা জানি যে যানজট হয়, অতিরিক্ত যানবাহন রাস্তায় নেমে গেলে তখন এক ধরনের জটলা পাকায়, সেরকম কিছু হয়েছিল। তার মানে জল পয়ঃনিষ্কাশনের যথেষ্ট পরিমাণে স্পেস না থাকার কারণে যেটি হয় সেটিই হয়েছিল। সেটি আপনি জলাবদ্ধতা নাম দেন আর জলজট নাম দেন, যে নামই দেন, পানি রাস্তায় জমে গিয়েছিল, মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে। আবার আমাদের মিডিয়ারও একটু সমস্যা আছে। আমাদের মিডিয়া তো এখন দুই ধরনের মিডিয়া, একটা নিউ মিডিয়া আর একটা ট্র্যাডিশনাল মিডিয়া। তো আমাদের নিউ মিডিয়া আবার হয় কি, এই মন্ত্রী এই কথাটি বলে পার পেয়ে গেছেন, এই কারণে আমরা নিউ মিডিয়ার বেশি আসক্ত হয়ে যাই। ফেসবুকে একটা খবর আসলে আমরা মনে করি এটাই সঠিক, একবারে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলি। সুতরাং এই জায়গা থেকে রাজনৈতিক নেতাদের প্রতি আমার আহ্বান যে আপনারা ওই যাহা বলেন তা ভুল করে না বলে, যাহা বলেন তাহার আগে দেখেন এবং তাহার আগে ভালো করে বোঝেন, তাহলে ওই যাহা বলেন তাহা ভুল হবে না। আরেকটি কথা হুমায়রা নূরকে যেটি বলেছেন যে গাড়ির বিষয়টি, এনসিপি এবং জামাত যখন যুথবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেকেন্ড রিপাবলিক অনেক কিছু করবে, গাড়ি তো নেবেই না। এবং আমরা দেখেছি, তুষার ভাই আপনার নিশ্চয়ই মনে আছে, এই যে নির্বাচনের মাঠে এই নেতাদেরকে আপনি গাড়ির বহর নিয়ে শোডাউন করতে দেখেননি। তাদের যে আয়কর রিটার্ন, সেখানে অনেকেরই তো গাড়ির কথা উল্লেখ আছে, সেই গাড়িগুলো গেল কোথায়? এখন জনগণের করের পয়সায় রাষ্ট্রের কেনা, রাষ্ট্রের এই অর্থনৈতিক ভঙ্গুর অর্থনৈতিক দশার মধ্যে আবার রাষ্ট্রের কাছ থেকে যদি 300টি গাড়ি, 300টি না 350টি হবে, কারণ সংরক্ষিত নারী আসনের যারা, তারাও তো পাবে, এমপিরা যদি পায়, তো 350টি গাড়ি এবং এর জ্বালানি, এটা পুরোটা আমার এই গরিব মানুষের পকেটের উপরে এবং ঘাড়ের উপরে পড়বে। প্রকারান্তে গিয়ে আমার বাজারের ব্যাগে কিন্তু টান পড়বে, আমার ভাতের প্লেটে প্রোটিন কমে যাবে। সুতরাং এখন হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছেন, এগুলো সঠিক, এগুলোই তার মনের ভিতরে ছিল যে একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, উন্নত জীবনযাপন দরকার। একবার এমপি হয়ে গেছে, মানে পরিবর্তন করবার জন্যই, নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্যই এমপি হয়েছেন। হ্যাঁ, এক সময় তো দেখেছি যে জার্সি পরে সংসদে গেছেন, জার্সি পরে ভোটের মাঠে দাবড়ে বেরিয়েছেন। এখন যখন দেখছেন যে আসলে চার্ম তো আমরা আগে না বুঝে ঘোষণা দিয়ে ফেলেছি, এটা নেব না ওটা নেব না, আসলে বলা অনেক সহজ, করা অনেক কঠিন। নতুন যে ক্ষমতাসীন সরকার, যারা ক্ষমতাসীন দল, তারা ওথ নেবার পরে ঘোষণা দিয়েছেন যে তারা গাড়ি নেবেন না। তাদের মধ্যেও অনেক সংসদ সদস্যের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়, তাদেরও মন খারাপ যে একটা এমপি হলাম, একটা গাড়ি পেলাম না। আবার এই যে 70,000 টাকা, দেখুন তুষার ভাই, 70,000 টাকা নিশ্চয়ই আপনারও খরচ হয় না একটা
এই ঢাকা শহরে মনে হয় সবচেয়ে বেশি দৌড়দৌড়ি করার যে মানুষগুলো তাদের মধ্যে একজন আপনি। 70,000 টাকা গাড়ির খরচ যদি কেউ নেয় তাহলে ধরে নিতে হবে যে ওইখানে ড্রাইভারের বেতনও আছে। হ্যাঁ, ড্রাইভারের বেতন আপনি 30,000 টাকা 35,000 টাকা, এবং বেতনের সাথে তেল খরচ আছে এবং তেল গাড়ির খরচ। মেইনটেনেন্স আছে। কিন্তু এই 70,000-এর মধ্যে কি ড্রাইভারের বেতন আছে কিনা আমি ঠিক না, জানি না। এছাড়াও আরো অনেক খরচ আমি ঠিক পান জানি না, তবে- ওনারা। ঢাকার বাইরে গেলে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট পান, ট্রাভেল অ্যানাউন্সমেন্ট পান, সব অনেক ধরনের খরচা ট্রাভেল পান। অ্যালাউন্স পান, জি। হ্যাঁ, ওনারা গণপরিবহনে যাতায়াতের জন্য টিকিটও পান অল্প খরচে। তো অনেক কিছুই পান ওনারা। তারপরেও এখন গাড়ি দরকার, এটা হচ্ছে কি ওই রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলবো, এবং এটা এক ধরনের প্রতারণা। 140 টাকা লিটার হিসেবে অক্টেনে 500 লিটার তেল আর কি 70,000 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, 500 লিটার তেল। আমিও গাড়ি চালাই, আপনিও গাড়ি চড়েন, এই যে আমরা তিনজনই গাড়ি চড়ি, 500 লিটার অক্টেন। ওই যে রাডার জাতীয় বড় গাড়িতে কেবল এটা খরচ হতে পারে, কেননা দিনে কমপক্ষে 20 লিটার তেল খরচ তো হবে। 20 লিটার তেল বা সেই হিসেবে 500-600 লিটার তেল লাগতে পারে না, যদি আপনি অত বড় গাড়ি চালান। না, তাও কিন্তু তো- এখন তো হাইব্রিড গাড়ি চলে এসেছে, হ্যাঁ। এখন এত লিটার তেল লাগে না, বড় গাড়ি কিনলেও লাগে না। বড় গাড়িতে হাইব্রিড আছে, হাইব্রিড গাড়িতেও এত তেল এত যাবে তেল না, লাগে না। অর্ধেকের মতো যাবে। অর্ধেকের মতো লাগে। যাই হোক, সে বিতর্কে না যাই, কিন্তু আপনারা ভোটের আগে বললেন গাড়ি নেবেন না, অনেক ধরনের রাষ্ট্রীয় সুবিধা যেগুলো জনগণের উপরে চাপ পড়ে এগুলো নেবেন না, আর এখন বলছেন, আপনি বলছেন না যে ট্রল। আমি সম্প্রতি শিক্ষামন্ত্রী, এখন এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপক ট্রল এই মুহূর্তে। শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন যে নকল আর চলবে না, হ্যাঁ পড়াশোনা করতে হবে, এই কথাগুলো, নকল এখন করার সুযোগ আছে? নকল এখন করবে কি নকল করে? আধুনিক পদ্ধতি তো আমরা না, দেখেছি, এখন কানের মধ্যে নকল ডিভাইস করবে নিয়ে। কিভাবে? আমরা আপনার কাছে ফিরবো, আমরা অনেকক্ষণ যাবত বিরতির সময় অতিক্রম করে ফেলেছি, এখন আর অনুষ্ঠান চলমান রাখা যাবে না, বিরতি নিতেই হবে। আমরা বিরতির পর ফিরে আসব এবং ফিরে এসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে আমরা যখন কথা বলি কখনো, তার কিছুদিন পরে যদি সেই কথা থেকে একদম উল্টো দিকে যাত্রা শুরু করি, তার পেছনে হয়তো কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণগুলি ব্যাখ্যা না করলে পরে আমরা ভাবতে শুরু করি যে আগের কথাগুলি হয় ভুল ছিল, না হলে এখনকার কথাগুলো ভুল। দেখা যাক কোনটা আসলে ঠিক, এবং সেটা আমরা খুঁজবো বিরতির পরে। চলমানের বিরতি শেষ হয়েছে, কিন্তু চলমান এখনো শেষ হয় নাই। আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করছি এবং সেখানে প্রশ্ন আছে। আমরা তো জলজট সংক্রান্ত একটা ব্যাখ্যা শুনলাম, যে কথা বলার সময় অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি বলছি। স্বীকার করলে কোনো কিছু অসুবিধা নাই, বরং সেটাই সহজ হয়। এটা একটু আগে আমরা আপনার কাছ থেকে শুনলাম, জনাব সাইদ। হুমায়ুন, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনাদের দলের একজন এমপি সংসদে বলেছেন যে এসির বাতাসে বসে থেকে আসলে জনগণের দুঃখ দুর্দশা বোঝা যায় না। কিন্তু আপনাদের দলের একজন এমপি আবার আরেকজন এমপি অফিস চেয়েছেন উপজেলা পর্যায়ে, ইউএনও রুমে বসে থাকা, বা বসার কোনো জায়গা নাই, সেজন্য একটা বসার জায়গা লাগবে। তো সেই বসার জায়গাটা তৈরি করা হচ্ছে এবং সরকারি দল খুব খুশি হয়ে গেল, বসার জায়গা পাবে, কারণ তারা তো বেশি, যা কিছু আপনাদেরকে দিবে সব তারা 212টা পাবে, আপনারা পাবেন 6টা। গাড়ির ব্যাপারটা সেম। হ্যাঁ, ওরা একসাথে তালি দিয়েছে সবাই, আমরা তো দেখেছি। তালি তো দেয় না সংসদে, মানে টেবিলের মধ্যে। হ্যাঁ, তো অত্যন্ত ঐক্যবদ্ধ একটা সংসদ মনে হয়েছে আমাদের কাছে। তো এখন আপনার, এবং খুব সুন্দরভাবে আমাদের একজন বড় ভাই উনি বলেছেন যে ছোটদের কথা, ছোটদের আবদার, সংসদে সবাই সমান, কিন্তু তখন ছোট হয়ে গিয়েছিল কেউ কেউ। তো এখন ওই ছোটদেরই একজন আবার বলেছে যে আমরা ইউএনওর ওখানে গিয়ে বসে থাকি, আমাদের বসার জায়গা নাই, আমাদেরকে এসি মানে রুম দেন। এখন রুম দিলে তো ইউএনওর সব মতোই রুম দিতে হবে, ইউএনওদের রুমে এসি আছে, তাহলে সংসদ সদস্যের রুমে এসি থাকবে, ওরকমই একটা টেবিল থাকবে, চেয়ার থাকবে, যা যা মানে কম তো আর হবে না, সমান সমান হবে হয়তো। তো এখন এসির বাতাসে বসে যদি সংসদে এসি চললে, 300 জনের জন্য কিন্তু একটা রুমের মধ্যে এসি চলে, মানে সংসদে যখন আপনি থাকেন, এবং ওইটাই তো মূল অধিবেশন, সবাই মিলে ভাগ করে এসির বাতাস। কিন্তু ওইখানে যার যার আলাদা আলাদা এসি থাকবে, 400 কতটা উপজেলা, 300টা এমপি, ফলে এই সব উপজেলাতেই কিন্তু এখন হবে 300 এমপির, যাদের যাদের বেশি উপজেলা আছে তারা একটু বেশি বেশি পাবে, যাদের একটু কম উপজেলা আছে আসনের মধ্যে তারা কম পাবে। কিন্তু সব ইউএনওর অফিসের মধ্যে একটা করে এমপির ঘর যদি হয়, এতগুলো এসি, তাই না? এবং ওইখানে কি এসির বাতাসের মধ্যে বসে থাকলে জনগণের সুবিধা অসুবিধা টের পাওয়া যায়? সংসদে বসলে এসি চললে পাওয়া যায় না, কিন্তু উপজেলা পর্যায়ে রুমের মধ্যে বসে এসি চালালে কি কষ্টটা টের পাওয়া যায়? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে যেহেতু জলাবদ্ধতা নিয়ে কথা উঠেছে, এটা নিয়ে একটা লাইন বলতে চাই। সেটা হচ্ছে, যখন চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দেখলাম ফেসবুকে একজন ভদ্রলোক খুব বিভিন্ন জনকে গালমন্দ করছে, ওই যে বললেন না যে ফেসবুকে বিভিন্ন মিম পাওয়া যায়, তো সরকার প্রধান থেকে শুরু করে একেবারে ভারতীয় রাষ্ট্রপ্রধানকে নিয়েও বকাবাজি করছে। তো যা হোক,
ওটা নিয়ে তখন ঘাটছিলাম যে আসলে এই সংকট, এই চট্টগ্রামের জলাবদ্ধতা, আমার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সদস্য ওরা চট্টগ্রামে থাকে। তো এই জলাবদ্ধতা ইস্যু নিয়ে সংকটের উত্তরণের উপায় কি যখন ঘাটছিলাম, তখন দেখলাম যে স্পষ্টভাবেই যত রকম বিশেষজ্ঞরা আছেন ওনারা যে প্রস্তাবনাটা করেছেন সেটা হচ্ছে খাল খনন এবং নদীর সাথে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা। আমাদের প্রধানমন্ত্রী তো খাল খনন কর্মসূচি শুরু করেছেন, এবং ওই যে খালি আমি বিরোধী দল বলে ভালোটা করলে ভালোটা বলবো না আর খারাপটা করলে খালি সমালোচনা করব, এইটাও আমি ঠিক মনে করি না। এবং এই একই সাথে আমি বলবো যে যেহেতু উনি এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং আমরাও সহযোগিতা করব বলে কমিটমেন্ট দিয়েছি, সেই ক্ষেত্রে চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনে কোন মন্ত্রী বা মেয়র, মেয়াদোত্তীর্ণ মেয়র কি বলল, এই চট্টগ্রামের মেয়াদোত্তীর্ণ মেয়র সাহেব বা মন্ত্রী সাহেব যদি দায়িত্ব নাও নেন, ওনাকে তো কোর্টের নির্দেশে উনি জি বলছি, কোর্ট তো আর মেয়াদ বাড়িয়ে দেয়নি, কোর্ট তাকে ওখানে কোর্টের নির্দেশকে কি কোর্ট আপনি নির্দেশ দিয়েছে, আপনি বলতে পারেন যে ভুল আমি তো হয়েছিল? বলছি কোর্ট তো নির্দেশ দিয়েছে যে তাকে ওই জায়গায় মেয়রের পদ দেওয়া হোক। কোর্ট কি মেয়াদ উত্তীর্ণ মেয়াদ বাড়িয়ে দিয়েছে আমি তো জানি না। কোর্ট যদি মেয়াদ বাড়িয়ে দিত তাহলে তো ওই মেয়াদ সংক্রান্ত সংকটের কারণে ইশরাক সাহেবের আর মেয়র হওয়া আটকাতো না, তাই না? তো আদালতের ব্যাখ্যাটা, আদালতের যে ওয়ার্ডিং সেটার মধ্যে থাকাই ভালো। এটা আমরা নিজেরা অ্যাজিউম করে নিজের অফিসকে একদিনের জায়গায় 10 দিন না বানাই। তো যেই প্রসঙ্গে ছিলাম আর কি, তো যেহেতু সরকার অলরেডি একটা দায়িত্ব নিয়েছে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই, এখন আমার ধারণা আরবান প্ল্যানিং এর মধ্যে চিটাগংকে সরকারের একটা প্রায়োরিটি কনসার্ন রাখা উচিত। চিটাগংয়ের জলাবদ্ধতা, চিটাগংয়ের উন্নয়ন, যেহেতু এটা একটা বন্দর নগরী এবং দেশের আর্থিক এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক যেই ইস্যুগুলো সেগুলোর সাথে এই পোর্ট সিটির অনেক বড় একটা কানেক্টিভিটি আছে, এইটা এখন গুরুত্বের সাথে দেখা উচিত। আপনি যে কথাটা বলছেন যেটা নিয়ে আমরা ছিলাম, যে কথা আরেকটা কথা যে জনপ্রতিনিধি যারা এমপি আছেন তারা লোকালি অফিস তারা পাচ্ছেন কি পাচ্ছেন না, পেলে খরচ কত, সেইটা নিয়ে আমরা আলাপ করি। এই কথাটা আমার যতদূর মনে পড়ে ডক্টর আতিক মুজাহিদ উনি পার্লামেন্টে তুলেছেন যে এই যে আমরা জনপ্রতিনিধি হয়ে সংসদ সদস্য হই, সংসদে এত কথা বলি, কিন্তু জনগণের যে কথাগুলো সেগুলো শোনার জন্য এলাকায় আমাদের কোনো অফিস নাই। আমরা এলাকা যায় কোথায় বসবো, কোথায় কথা বলবো, সেই জনগণের সমস্যা না জেনেই কি ওনারা এমপি হয়েছিল? বলছি ধরেন উনি এই দাবিটা উনিই করেছেন। তো আতিক মুজাহিদের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংসদ সদস্যগণের মধ্যে আলাপ আলোচনা হয়ে এরপর এই প্রস্তাবনার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে প্রত্যেক সংসদ সদস্য তার নিজ নিজ এলাকায় একটা করে অফিস তারা পাবেন। এইটা সংসদেই সিদ্ধান্ত হয়েছে। এর অপকারিতা যেটা বা যেটার পসিবল আউটকাম যেটা আপনি বলছিলেন যে খরচ বাড়বে, অবশ্যই একজন সংসদ সদস্য যখন নিজ এলাকায় সংসদীয় অধিবেশনের যে সময়, সেই সময়ের বাইরে যখন উনি নিজ এলাকায় যাবেন, তখন জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সে যদি একটা অফিস পায়, সেই অফিসের একটা খরচও আছে। আপনি রাইটলি ইউ হ্যাভ পয়েন্টেড দ্য কোয়েশ্চেন। মজার ব্যাপার হচ্ছে আপনি দেখেন সংসদে জনগণের লোকাল সমস্যা সমাধানের দায়িত্ব কি সংসদ সদস্যের নাকি স্থানীয় সরকারের? অবশ্যই না, আমি বলছি কথাটা ওই জায়গাটাও আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে, কিন্তু আমাকে এই যে ওই জায়গাটায় আমি আসছি। দেখেন সংসদ প্রতি মিনিটে, বাংলাদেশের জাতীয় সংসদ যখন অধিবেশন চলে তখন প্রতি মিনিটে 2 লক্ষ টাকার উপর প্রতি মিনিটে খরচ হয়। আপনি কি মনে করেন যে এই যে যেই সিদ্ধান্তটা হলো যে জেলা প্রশাসকের অফিস বা ইউনিয়ন অফিসে একটা রুম একজন সংসদ সদস্য ব্যবহার করবেন, একটা না, ধরেন 6টা উপজেলা থাকলে 6টা রুম, 6টা উপজেলায় 6টা রুম, হ্যাঁ একটা রুম না 6টা রুম, ধরেন 10টাই রুম ব্যবহার করলো, তাতে প্রতি মিনিটে কি 2 লক্ষ টাকার উপর? মিনিটে 2 লক্ষ টাকা এখানে 350 দিয়ে ভাগ হয়, হ্যাঁ, কিন্তু ওইখানে কিন্তু সেটা হবে না। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা আপনি রাইটলি যদি সারা করেছেন দেশে 465 কে হিসাব করেন বা 470 টাকা হিসাব করেন, ধরেন 470টা উপজেলায় হিসাব করলে কিন্তু একই খরচই হবে। এই ইস্যুটা অ্যাকনলেজ করেই এই প্রশ্নটা জনগণের কাছেও রাখতে চাই যে জনগণের যে সার্ভিস, সেই সার্ভিস দেওয়ার জন্য লোকাল গভর্নমেন্ট আছে, স্থানীয় সরকার প্রতিনিধিগণ কাজ করবেন, কিন্তু তারপরেও জনগণ কি তার নিজ নির্বাচিত জনপ্রতিনিধি এমপি তাদেরকে কাছে পেতে চায়
কাছে তাদের কাছে গিয়ে কথা বলতে চায়, নাকি জনগণ তাদেরকে এই সবসময় যে রিচ করার জন্য? আমি প্রশ্ন করে না, আমি রাখছি, আপনাকে প্রশ্নটা করি, আমি প্রশ্ন স্বাধীনতা করে রাখছি। না, আপনি প্রশ্ন করেছেন তো আমি উত্তরটা দিই। স্বাধীনতা এটার যুদ্ধের যে পরে, সমস্যাটা হবে সেটাও আমি স্বাধীনতা বলে যুদ্ধের পরে যাচ্ছি। এত এমপি হয়েছেন, তাদের তো অফিস লাগে না, জনগণ তাদেরকে কোনোদিন বলতে পারে না আমি কিছু। আমি আমি তো এই যে ধরেন প্রত্যেকটা জিনিসের একটা নতুন চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো নিয়ে তার চেঞ্জগুলো পজিটিভ কি এবং খালি সংসদ নেগেটিভ। সদস্যদের সুবিধার No, চেঞ্জ? আমি বলছি এটা পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইড আপনাকে আলোচনা করতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে না। আপনার যে কোনো বিষয়, আপনি যখন সরকার যখন জনগণের যেই রাষ্ট্রীয় সংকট, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেই দুর্নীতি, যেই ক্যান্সার বাসা বেঁধেছে, সেটা নির্মূলে যে সংস্কার প্রয়োজন, যেই সংস্কারের জন্য বাংলাদেশে এতগুলো মানুষ এই 24-এর গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে যখন সরকার দলীয় ব্যক্তিগণ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তারা নিজ দায়িত্বে অবহেলা করে সংস্কারের প্রশ্নে তারা সেটা জনগণের অফিসের বিপক্ষে সম্পর্ক দাঁড়ায়, কি? বলছি এসি তখন সম্পর্ক কি? তখন সেইটা নিয়ে তারা জবাবদিহিতা কোথায় করে, সেইটা নিয়ে আমরা আলাপ করি না। কিন্তু আমরা এইটা একই সংসদে, আজকে একই সংসদে আমাদের আজকে- যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমরা আগে আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমরা যেটা বলি সেইটাই সেটা বলছি। আসলে আমরা করি না। যেটা তো বলছেন, আমার প্রশ্নটা ওইটাই এটাই, বলছি, ওইটাই যে বলছি। আপনি আমি যখন উত্তর বলছেন দিচ্ছি, যে তখন এসির বাতাসে বসলে, এসির সবই বাতাসে বলছি। বসলে জনগণের সমস্যা টের পাওয়া আমি যায় ওই না, জায়গাটাই বলছি। তাহলে ওই একই সমস্যাকে উপজেলায় এসি একই চালালে পাওয়া কথাই যায়? বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সর্বশেষ দিন ছিল সংসদীয় অধিবেশনের, উনি বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই কারণে উনি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে যা বলেছে মেনে নিয়েছে। তাহলে উনারাও কিন্তু উনাদের জবাবদিহিতার জায়গাটা এনশিওর করতে হবে জনগণের কাছে, কারণ জনগণ উনাদের কথায় বিশ্বাস করে উনাদেরকে ভোট দিয়েছে। আবার একইভাবে অন্য এমপিরা, ধরেন আমার দলীয় এমপিরাই যেই আচ্ছা, কথা বলেছেন জি। যে গাড়ি নিবেন না, তারা কিন্তু সেই ট্যাক্স ফ্রি গাড়ি নিজের জন্য অ্যাভেল করছেন না। 5 বছর ধরে উনারা যেই গাড়িটা নিবেন, জি, আমরা বুঝতে সেই গাড়িটা পেরেছি। পরবর্তীতেও সরকারি কোষাগারের থেকে কেনা গাড়ি সরকারের কাজেই ব্যবহৃত হবে। হ্যাঁ, আবার পরবর্তী এমপি আবার আগের গাড়ি ব্যবহার করবে কিনা এটা নিয়ে একটা সংকট থেকে যায়। তবে নিজ নিজ এলাকায় প্রতিনিধিত্ব করার জন্য বা জনসংযোগের জন্য তাদের যদি অফিস প্রয়োজন হয়, এইটা সংসদ সদস্যরা কিন্তু সরকারের অংশ, কিন্তু তারা সরকার জি। না। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা সংসদ সদস্যদের জি। মধ্যে, তারা গাড়ি পান। হ্যাঁ। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সকল সংসদ সদস্য গাড়ি নিচ্ছেন, মন্ত্রীরা কিন্তু গাড়ি পান, তারা সরকারের অংশ। হ্যাঁ, তারা তাহলে সরকার পরিচালনা এমপিরা করেন। শুধু পাবেন না। না, এমপিরা কিনবেন নিজে, সেটাই তো কথা তো ছিল, ধরেন কিন্তু সেটা এখন আপনার তারা নিজেরা রাষ্ট্রীয়- কিনবেন না, তারা এখন রাষ্ট্রের পয়সায় নিবেন, এবং আপনি জি, বারবার এই এবং প্রশ্নটা অফিসের এড়িয়ে বিষয়টা যাচ্ছেন। আমি বলেছি তো, পজিটিভ নেগেটিভ বোথ সাইড হ্যাঁ, আছে। জি। আর আমরা অফিসের যে positive টা বুঝতে বিষয়টা, পেরেছি। অফিসের বিষয়টা জনগণ যদি মনে করে যে তাদের জনপ্রতিনিধি এলাকায় তাদের কথা শোনার জন্য একটা অফিস থাকা প্রয়োজন নেই, জনগণের কাছ থেকে কথাটা উঠে কিন্তু আসুক। বলা হয়েছিল যে এসির বাতাসে বসলে, ঢাকা শহরে বসলে পরে এসির আমি তো বাতাসে, সরকারি সব অফিসে এসি চালানোর বিরুদ্ধে, না না, কারণ এই যে কারেন্ট কনজাম্পশনের ইস্যুটা, আপনি স্কুল বন্ধ করতেছেন। আপনি হ্যাঁ। বিরুদ্ধে কিংবা পক্ষে, ব্যাপারটা আমি তা আমার নয়। দলের আমরা আজকে এমপিদেরকে আলাপ বলবো তো। করছি, আমরা যেটা বলি আমি সেটাকে এখানে আসলে বসে ঠিক বলে ঠিক যাচ্ছি, বলি। কারণ যদি আমার- আমরা বলি যে আমরা এসির বাতাসে বসলে জনগণের সমস্যা টের পাওয়া যায় না, তাহলে কি উপজেলা এসি লাগলে আমি পাওয়া যায় এখানে কি বসে না? আপনার শোতে অন এয়ারে সবার সামনে বলে যাচ্ছি যে যদি বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য, প্রশ্ন করি তাহলে একটা, আপনি বাংলাদেশের উত্তর দেন আরেকটা। সমস্ত অফিস আদালতে অন্তত পক্ষে এসি বন্ধ করে দেওয়া উচিত। এবং আমার ভাইরা যেই 6 জন জনাব সাহেব, এমপি সাথে 2 জন আমরা সংরক্ষিত সাহেব আছেন, সাহেবের ওই কাছে 8 জন তাদের নিজ নিজ অফিসে এসি বন্ধ করে রাখবে, এই অনুরোধ আমি অন্তত আমার ভাই বোনদের কাছে ওনারা করব। তো কেউ বলে নাই যে শিক্ষায়তনে কিংবা অফিসের মধ্যে এসি চালালে জনগণের সমস্যা বোঝা যায় না। না, আপনাদের বলেছি এমপি তো। বলেছেন। বলেছে বলেই তো হ্যাঁ, আপনাদের তাদেরকে MP সেটা বলেছেন। সাশ্রয় করতে সাহায্য হ্যাঁ, করা আপনাদের উচিত। এমপি বলেছেন, সেই জন্যই প্রশ্নটা শিক্ষা হয়েছে, নাহলে প্রতিষ্ঠানে হতো কিন্তু না। AC চলেও আমরা না। সাহেব আসি আপনার কাছে, জি। আবার আসি। সেখানে হচ্ছে নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং তার গ্রেপ্তারের তিনি দাবি জানিয়েছেন। বলেছেন এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নাই। না, নৈতিক অধিকার তো নাই তুষার ভাই। বলেছেন উনি এটা, এবং উনি গ্রেপ্তারও চেয়েছেন। এখন না, নৈতিক- আপনি এটা কি মনে করেন যে আসলে কি নৈতিক অধিকার নাই আমিও মনে করি, কিন্তু সেটাকে 8 আগস্ট 2024 মনে ছিল না ওনার কাছ থেকে যখন নাহিদ ইসলাম ওথ নিলেন? তো নাহিদ ইসলামের ওথই তো অনৈতিক হয়ে যায়। ওটার ব্যাখ্যা কিন্তু উনি হ্যাঁ, দিলে, দিয়েছেন আপনি- আজকে। আপনি দিয়েন ব্যাখ্যা তো দিন। 8 আগস্ট যখন ওথ নিলেন, এরপরে পুরো আপনাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের পুরো সময়টা উপভোগ করলেন, শেষ মনে হয় 15-20 দিন আগে সে ছেড়ে দিয়ে রাজনৈতিক দলের নেতা হয়ে গেলেন। এখন একটা জিনিস কি তুষার ভাই, মাইক্রোফোনে কথা বলা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস। শাহবাগে মিছিল করা কিন্তু সহজ, যে কেউ চাইলেই শাহবাগে মিছিল করা যায়। যেমন ওই আমরা দেখেছি না যে আয় শাহবাগে চলে আয়, টিএসসিতে চলে আয়, যমুনায় চলে আয়, একেবারে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো চলে আসছে, রাজুতে আয়। তো এরকম মানে এটা খুবই সহজ, রাষ্ট্র চালানো এত সহজ না।
হ্যাঁ, প্রেম করা আর সংসার করা তো এক না। এনসিপির বন্ধুরা আসলে ধরুন হচ্ছে যে অন্ধ হয়ে গেছে, প্রেমে অন্ধ। তারা মনে করে কি তারা একটা কিছু করে ফেলেছে, আসলে তারা কিছুই করেনি। আন্দালিব রহমান পার্থ খুবই যথার্থ বলেছেন, রেডি বলে তারা গোলবারের সামনে একটা বল ছিল, সেটাতে একটা কিক মেরে দিয়েছে। তো পুরো মাঠ খেলেছে তো রাজনৈতিক শক্তি। এখন এই রাষ্ট্রপতিকে ইমপিচ করবে, ইমপিচ করেন আপনারা, ইমপিচ গ্রেপ্তার করবেন, করেন। তো এতদিন পরে কেন গ্রেপ্তার করতে হবে? 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে দুপুরবেলা। হ্যাঁ, যে জুলাই সনদের যে আদেশ, এই আদেশ রাষ্ট্রপতি সাইন করেছে। হ্যাঁ, রাষ্ট্রপতি সাইন করেছে। সেই আদেশটা বাস্তবায়ন করার জন্য অনেক চাপ আছে। ওনাকে অপসারণ করতে হবে যেসব অপরাধে ওই সনদ সাইন করার সময় সে অপরাধ ছিল না, সেগুলো অপরাধ ছিল না। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন অপরাধ ছিল না। রাষ্ট্রপতির কাছ থেকে ওনাদের যা যা আদেশ নেয়ার সেগুলো কিন্তু ফেয়ার, কিন্তু ওই ব্যক্তিটা ইলিগ্যাল। এখন এরা আপনি কি মনে করেন উনি আমি মনে করি পদবী না, ব্যক্তির কথা আপনি না কি মনে না, করেন? রাষ্ট্রপতি তো আসলে কোনো ব্যক্তি না। শাহাবুদ্দিন সাহেব তো ব্যক্তি না, একটা চেয়ার। উনি রাষ্ট্রের মালিক, কনস্টিটিউশনের মালিক। আপনি রাষ্ট্রপতি আর এমপি তো এক জিনিস না। এমপি চাইলেই যে কোনো এমপি মানে সংসদ সদস্যের পদ চলে যেতে পারে, রাষ্ট্রপতিকে ইমপিচ করা অনেক কঠিন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন আদেশগুলো নিয়েছেন, তার তো যুক্তি থাকতে হবে না, মানে ইমপিচমেন্টের তো কিছু আইন ইমপিচমেন্ট আছে। কেন করবে এখন? ওই যৌক্তিকতা কি আছে? ওই যৌক্তিকতা থাকলে তো তার নাহিদ ইসলামের দলও তো থাকে না, এনসিপি তো থাকে না, তাদের এমপিগিরি তো থাকে না, তাদের এই পার্লামেন্টও তো থাকে না, অনেক কিছুই থাকে না। রাষ্ট্রপতির পরামর্শক্রমে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা। কার প্রধান উপদেষ্টা? এই রাষ্ট্রপতিরই তো। রাষ্ট্রপতির প্রধান বলেছেন বাংলাদেশের সরকারের। তো সরকারের প্রধান উপদেষ্টা, সরকার মানে এই রাষ্ট্রের প্রধানকে না। ইউনূস সাহেব নিজেও তো রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। তার ইউনূস সাহেব নিয়েছেন, রাষ্ট্রপতির সাথে শপথ নিয়েছেন, মানে ইউনূস সাহেবের উপরে রাষ্ট্রপতির অবস্থান ছিল। তো ইউনূস সাহেব, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির যে পদ সেটা হচ্ছে এই রাষ্ট্রের সর্বোচ্চ পদ, 1 নম্বর পদ। 1 নম্বর পদ। তাকে পদে যে ব্যক্তি থাকুন পদটা হচ্ছে 1 নম্বর পদ। তো তাকে ইমপিচ করব, ঠিক আছে, যৌক্তিক গ্রাউন্ড কি? তাহলে এই যে আদেশটাদের সব বাতিল করে দেন আগে। না, কিন্তু আদেশগুলি তো তারা চান যে সব হোক, মানে আদেশগুলি ঠিক ছিল। ভাই মনে করেন মিষ্টি খাবো, কিন্তু হিন্দুর দোকানের মিষ্টি কেন এটা খাবো না? না, আদেশের বিষয়ে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। না না, আদেশের ব্যাখ্যা, আপনি আইনজীবী মানুষ, আমি একটু কক্ষের ব্যাখ্যায় আসি। কক্ষ এবং গাড়ি, যে এসি রুমে বসে জনগণের দুর্ভোগ বোঝা যায়। আদেশ ভালো, ব্যক্তি ভালো না। আবার আদেশ থাকবে কিন্তু ব্যক্তিকে জেলখানায় পাঠিয়ে দিতে হবে, এটাই কি দাবিটা? ওই যে যাহা বলি তা ভুল করে বলি, হ্যাঁ, এটা যখন আবার সামনে যৌক্তিকভাবে তুলে ধরবেন, হুমায়রা নূর অ্যাডভোকেট আছেন, উনি আইনের ব্যাখ্যাটা দিবেন। আমরা বিরতির পরে এই যে কক্ষের যে জায়গাটা দেখুন তুষার ভাই, কক্ষ বরাদ্দ দিক, গাড়ি বরাদ্দ দিক, আমার আপত্তি নেই। জনগণ তো আসলে ঘটনা হচ্ছে অসহায়। জনগণ সবসময় আশাবাদী থাকে, আশা কখনো পূরণ হয় না। আশায় আশায় জীবন গেছে, আমাদের 53 বছর গেছে। একটি কক্ষ বরাদ্দ দেওয়া কি, একটি কক্ষ বরাদ্দ দেওয়া, সেই জায়গায় তার স্টাফ থাকবে না? সেই স্টাফদের স্যালারি দিতে হবে না? একজন আর্দালি থাকবে, একজন পিয়ন থাকবে, একজন নৈশ প্রহরী থাকবে, আবার একজন অফিস অ্যাসিস্ট্যান্ট থাকবে। ধরেন আপনি বলেছেন না যে একজন এমপির 3টা উপজেলা থাকলে 3টা অফিস থাকবে। এর আগের এমপি, বহু জায়ান্ট এমপি দেখেছি, তাদের অফিস লাগেনি, বাড়ির আঙিনাই অফিস। এমপির বাড়িই ছিল এমপির অফিস। হ্যাঁ, যেমন কোর্টের বিচারপতিরা সব জায়গায় বিচারপতি। তো একজন এমপি রাস্তায়ও এমপি, তার বাড়িতেও এমপি, পার্লামেন্টেও এমপি, আলাদা করে অফিস নেয়ার, এটা হচ্ছে চাঁদাবাজি এবং ভাগবাটোয়ারা। ওই জায়গায় বসে সব ভাগবাটোয়ারা করবে এবং চাঁদাবাজি করবে। এজন্য একটা নিচ্ছিদ্র নিরাপদ পরিবেশ দরকার, এজন্য অফিসটা দরকার আমার কাছে মনে হয়। আর ব্রিজ কালভার্ট বানানো কি হচ্ছে এমপির কাজ? তাহলে আপনারা জনগণের দুর্ভোগের কথা শুনবেন, ইশতেহার দিয়েছেন কিসের ভিত্তিতে? জনগণের দীর্ঘ সময়ের দুর্ভোগের কথা পঞ্জীভূত করেই তো একটা ইশতেহার দিয়েছেন যে এই সংকটগুলো আমি সমাধান করবার জন্য ভূমিকা রাখবো, কথা বলবো। সেই সমস্যাগুলো তো আপনার জানা। ওটা ধারণা প্রসূত, আর এটা হচ্ছে নিজে থেকে শুনবে না। এটা কেমনে শুনবে? ওটা ভেবে নিয়েছিল যে উনি নিজেও তো এলাকার লোক, এমপি সাহেব নিজেও এলাকার লোক না, এলাকার সমস্যা উনি জানেন না। তো জানেন, তার ভিত্তিতেই তো নির্বাচনী ইশতেহার দিয়েছেন। 5 বছর এখন কি কোন বাড়ির মানে জামাই বউয়ের ঝগড়া এটাও মিটাবেন উনি? মিটাই কিন্তু এটাও মিটাবে। অনেক কিছু কে কার কাছে টাকা পায়, বালু মহাল কে পাবে কে পাবে না, রাস্তার টেন্ডার কে পাবে কে পাবে না, এটা তো ক্ষমতাসীন যারা সরকারে থাকে তাদের সাথে সম্পৃক্ত। আবার সেখানে ভাগাভাগি হয়ে যায়। সরকারে থাকুক বা সরকারে হুমায়রা নূর সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, লোকাল এমপি কিন্তু একটা সুবিধা দেওয়ার জায়গায় কিন্তু আবার সরকার দল লোকাল বিরোধী দল এমপির একটা সবাই ভাগ আছে। আমরা জানি তো প্রশ্ন আমাদের মজাদার, কেউ তো খুব আলাদা ইন্টারেস্টিং। করছে না, কেউ তো বলছে না যে এই কাজগুলো
কথাগুলি বলাটা ভুল হয়েছে ব্যাপারটা তা নয়, সবাই তো বলছে যে কেউ লজ্জা সুবিধার পাচ্ছে সময় না, সবাই এক কেউ হয়ে শরম যায়। পাচ্ছে না। আমরা এই জায়গাতে এসে আবার বিরতি নিচ্ছি চলমানে, এবং ফিরে এসে আমরা হুমায়ুনের কাছে এই ব্যাপারটা জানার চেষ্টা করব যে কথাগুলি জনাব সাঈদ বলেছেন এগুলো আসলে উত্তর কি। আর আশার কথা বলেছেন জনাব সাঈদ, একটা গান আছে আমরা ছোটবেলায় শুনতাম, আশায় আশায় প্রাণ জেগে গেল আশা পূরণ হলো না। তো আশায় আশায় আমরা অনেক প্রশ্ন করি, উত্তর খুঁজে পাই না। দেখা যাক আমরা এর পরের অংশে উত্তর পাই কিনা। বিরতি শেষ হয়েছে, শুরু হচ্ছে চলমান আবারও, এবং চলমানে আমরা একটা চলমান আলোচনার মধ্যে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। যেমন আমাদের একজন নেতা, তিনি একটি দলের নেতা, তিনি বলেছেন যে তিনি শিশু মুক্তিযোদ্ধা, তিনি একই সাথে চিকিৎসকও, ডাক্তার, অত্যন্ত ভালো ছাত্রও ছিলেন আমরা যতদূর জানি। উনি বলেছেন যে এইসব রাজাকার আলবদর এটা একটা ডেড ইস্যু, এবং আজকে এখানে বসে আছেন তারা তো আর রাজাকার আলবদর ছিলেন না, বরং তিনি বলেছেন যে তিনি একজন শিশু মুক্তিযোদ্ধা। আপনার কি মনে হয় যে তাহলে তো ওই সময় যারা শিশু তারা তো সবাই প্রায় মুক্তিযোদ্ধা। আমি নিজেও, আমি তখন শিশু ছিলাম, আমার বয়স 3-এর কম ছিল। আপনি তো শিশু মুক্তি। আমি তো দাবি করতে পারি, কারণ আমি নিচে, আমার মনে আছে ছাদের মধ্যে দাঁড়িয়ে আমি ঢাকার আকাশে ডগ ফাইট দেখেছি। অন্যায্য বা এত মিথ্যা দাবি করা কি ঠিক হবে? না, ওই যে উনি করেছেন তো শিশু। না মানে আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করলাম। না, উনি করলে আমরা পারবো না করতে? অন্তত গুলি করতে তো দেখেছেন একজন জাকুশিতা করলে আপনি জাকুশিতা করবেন, এটা উনি কি জাকুশতাই করেছেন? আমি তো জানি না, ওনার তো সার্টিফিকেট আছে কিনা আমার তো দেখা নাই। শিশুদের তো আমরা সার্টিফিকেট দেই নাই কখনো। না দিলেন না কেন? উনি যদি হয়ে থাকে এটা তো ওনার সাথে অন্যায় করেছেন। তো যাই হোক, এখন আমি গতকাল যেটা সংসদ ফলো করে দেখলাম, আজকে না গতকালকে দেখলাম যে সংসদে যখন ফজলুর রহমান স্যার অনেক কথা বলছিলেন তখন উনি অনেক উত্তেজিত হয়ে গেলেন। ওইটা নিয়ে পার্লামেন্টে অনেক কথা হলো, ভালো খারাপ দুরকম কথাই হয়েছে। তো তখন পার্লামেন্টে একটা কথা যেটা স্পষ্ট জানতে পেরেছি, যে যারা অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। এটা তো এই অন্তর্বর্তী সরকারের সময় সহযোগী উপযোগী কি বানিয়েছিল, সংজ্ঞাটা ওইটা তো সেই পরিবর্তন করা সংজ্ঞাটা। হয়েছে, হ্যাঁ, ওই সংজ্ঞাটা তো এটা। সো এই এর আগে সংজ্ঞাটা যেমন সহযোগী উপযোগী এগুলো ছিল না, মানে কি যেন এইটাও ছিল। আসলে যারা দাবি করে আমি মুক্তিযোদ্ধা তারাও আসলে ওইভাবে বলা উচিত যে সহযোগী মুক্তিযোদ্ধা নাকি আসল অস্ত্রধারী মুক্তিযোদ্ধা নাকি বীর মুক্তিযোদ্ধা। এইটা একটা কঠিন কনফিউশন। ওই সময় বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী তাকেও সহযোগী বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই সংজ্ঞা অনুযায়ী। আবার অসহযোগী মুক্তিযোদ্ধা আছে নাকি কোনো, এটাও আমার জানার বিষয়। তো এখন অনেক সংজ্ঞা, অনেক প্রশ্ন, অনেক নতুন কিছু। এখন ধরেন যে ফুটবল খেলতে পারতো সে স্বাধীন বাংলা ফুটবল দল তৈরি করে না, আমি আমার অবস্থানটা যে গান স্পষ্ট গাইতে করি পারতো তুষার সে ভাই, স্বাধীন বাংলা ভিতরে গান গেয়েছে, তারা কি মুক্তিযুদ্ধ করে নাই? আমি আমার অবস্থানটা স্পষ্ট করি। মুক্তিযুদ্ধ প্রশ্নে এনসিপির অবস্থান সুস্পষ্ট। ইতিহাস আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত, ইতিহাসের যতটুকু সত্য সেটা আজীবন চিরন্তন সত্য, ওইটা পরিবর্তন কখনোই হবে না। আমরা ৭১-কে যেভাবে ধারণ করি, ৭১-এ যার যা অবস্থান সেইটার ব্যাপারে আমরা যতটা স্পষ্ট, এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে কে কি করছে সেই বিষয়ে আমাদের অবস্থান ততটাই স্পষ্ট। এবং ২৪ আমাদের নতুন রাজনৈতিক চিন্তা চেতনার এবং বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর একটা সুযোগ তৈরি করেছে। একটা নতুন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা যেমন ৭১-কে ধারণ করি, ২৪-কেও ধারণ করি, অনেকবার এই কথাটা বলেছি। সুতরাং ৭১ নিয়ে বিতর্ক, নতুন ইতিহাস, এইগুলো আমরা শুনতে চাই না, আমাদের এটা জানার দরকার নেই। আমরা নতুন প্রজন্ম, আমরা যা জানার আমরা অলরেডি জানি। হ্যাঁ, এখন আমরা পেছনে পড়ে থাকবো নাকি, শেখ হাসিনা যেমন রাজাকারের নাতিপুতি বলেছে, আবার এখনো সেই রাজাকারের বাচ্চা বলে সংসদে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হবে কিনা, আবার জুলাইকে মূল্যায়ন করা হবে কিনা, না জুলাইকে অপ্রয়োজনীয় বলে এখনো যারা ক্ষমতা পেয়ে মনে করেছেন যে জুলাইকে তারা অবমূল্যায়ন করবে, তাদেরকেও আমরা শক্তভাবেই বিবেচনা করব। তার কারণ এইটাই যে এই জুলাই না আসলে আমরা কখনোই এতগুলো মানুষকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দৃশ্যত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পার্লামেন্টে দেখতে পেতাম না। আমরা তো আপনাকে জুলাই নিয়ে প্রশ্ন করি না, আমরা প্রশ্ন করেছি মুক্তিযুদ্ধের যে উনি অংশ নিয়েছিলেন। আমি তো বলেছি, আমি ওনার সার্টিফিকেট তো দেখি নাই বা শুনিও নাই কখনো। এখন যদি উনি বলেন যে উনি মুক্তিযোদ্ধা, তাহলে আমি ওনাকে অসম্মান করারও আমার অধিকার নাই। সম্মান করার সুযোগ হবে যখন আমি আসলে সেটা প্রমাণ সাপেক্ষে দেখবো। এখন সংসদের সমস্যা যেটা হয় যে ধরেন অনেকে অনেক কিছু বলেন, যেটা এইটাও স্পিকার সেদিন বলেছেন যে কেউ কারো ব্যাপারে কোনো কিছু দাবি করলে সেটার ক্ষেত্রে প্রমাণ দিবেন। যেমন আজকে আমি যেমন আচ্ছা ঠিক আছে, সংসদে যে ধরেন ছোট ভাইয়ের কথা মেনেছে, যে কথাটা হচ্ছিল সুবিধার ব্যাপারে, যে সবাই মেনেছে, নাহিদ ইসলাম পার্লামেন্টে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছে আমি একজন
জনপ্রতিনিধি হিসেবে মানুষের ভোটে পার্লামেন্টে গেছি। আমি ছোট বলে আমি দাবি করছি আমার কথা মানতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার এলাকার প্রতিনিধি, আমি আমার এলাকার প্রতিনিধি। আপনি আপনার এলাকার প্রতিনিধি হিসেবে জনগণ আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছে, আপনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আপনি কাজ করবেন। আপনি অমুক তমুককে ছোট ভাই বলে মেনে নিলাম, এই ধরনের কথা বলা এটা খুবই অদায়িত্বশীল ঠিক আছে, কথা। তাহলে ছোট ভাই আর বড় ভাই ব্যাপারটা ভালো না। জি। রাষ্ট্রপতির অপসারণ অভিশংসনের যে বিষয়টা, এইটাও আজকে জনাব নাহিদ ইসলাম পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে উনি যখন শপথ নিয়েছেন, দোষটা তো উনার উপরেই পড়ে, সেই দোষ উনি স্বীকার করে নিয়েই কিন্তু বলেছেন যে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি জানি যে ওই সময় রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার বিষয়ে যেই প্রশ্নটা উঠেছিল, তখন বিপ্লবী সরকার গঠন করলে এই সংবিধানও থাকে না, এই রাষ্ট্রপতিও থাকে না, এবং যেখানে বাংলাদেশের প্রধান খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি সবাই পালিয়ে গিয়েছে, সেই জায়গায় কেউ পালিয়ে গেলে তো আর সংবিধানের দোষ না। সেই জায়গায় এই রাষ্ট্রপতিরও ওই চেয়ারে দায়িত্বশীল জায়গায় থেকে যখন তার জনগণের পাশে দাঁড়ানোর কথা ছিল, জনগণের পক্ষে এক শব্দ বয়ান তার মুখ দিয়ে শোনা যায় নাই, তাকে রাষ্ট্রপতির সম্মান দেওয়ার কোনো অর্থ আমি দেখি না। কিন্তু তাকে ওই সময় অভিশংসন না করে বা তার পদ থেকে তাকে অপসারণ না করে তার কাছে শপথ নেওয়াটা যে পরিস্থিতি, সেই সময় বিএনপির প্রস্তাবনা অনুযায়ী এই 106 আর্টিকেল 106 সংবিধানের 106 এর আন্ডারে বিচারপতিগণের কাছ থেকে আমি অলিক বলছি শব্দটা, তো আপনারা তো এখানে সাজেশন নিয়ে, তো ওইখানে তো সেই সমস্ত সাজেশন ছাত্ররা উপস্থিত অনুযায়ী ছিল। বলছি, কোথায় ছাত্ররা কি কোনোদিন বলেছে যে ওই সাজেশন নেওয়ার সময় বিচারপতিদের আমরা দেখেছি? তো আপনারা এই আমি বলছি আপনাকে, ছাত্ররা উপদেষ্টা ছিল না আমি বলছি তো, এই সরকারে বিএনপির প্রস্তাবনায় বিএনপির ওই যে ছোট ভাই বড় ভাই বললেন, এই যে বড় ভাইকে সম্মান দিতে বরং গিয়ে বিএনপির কেউ সরকারে ছিল বড় না। ভাইকে সম্মান দিতে গিয়ে এইটা তো একদম সম্পূর্ণ ভুল কথা। বিএনপি এই যে ইউনূস সরকারের কথা বলছেন, একটু আগে ভাই বললেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ দ্য বিগেস্ট গেমার অফ দ্য সেঞ্চুরি। কেন বলছি? আমি বলছি উনি যে এই শব্দটা বললেন, আমরা তার নিয়োগকর্তা, আমরা এইটা আমরা সেটা, উনি করেছেন কি? উনি আমাদের কাছে বন্দুক রেখে গুলিটা উনি করেছেন। উনি করেছেন কি? উনি আমাদেরকে বলেছেন, ওই যে যাহা বলি তা ভুল করে বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বলেছেন যে তাদের ইচ্ছাতেই নিয়োগটা হয়েছিল। অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিরা বলেছিলেন যে বুকে পাথর তাদের ছিল, আপনারা চাপ দিয়েছেন বলে উনি হতে পেরেছেন। আসিফ মাহমুদ কিন্তু বলেছেন, সবই আমি বলছি। নিয়োগকর্তা তো আপনারাই, তাহলে এই নিয়োগের সিদ্ধান্ত এনসিপির যেই ছেলেরা অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তারা কোনো নিয়োগের সিদ্ধান্ত একা নেয় নাই। প্রত্যেকটা উপদেষ্টা এবং খোদ প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের তরুণরা বলেছেন যে আন্দোলন চলাকালীন 4 তারিখে আপনারা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছেন, এই কথা মুখ দিয়ে বলেছে। আপনারা আগে ঠিক করে রেখেছিলেন ইউনূস সাহেব হবে। বলছি, প্রধান উপদেষ্টা যেই কথা মুখ দিয়ে বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা রাজনীতি করুক, এটা তিনি চান, এই ধরনের কথা বলে উনি আদতে এনসিপির রাজনীতিটা নষ্ট করেছেন। আমি এখানে অকপটে বলছি, উনি বাংলাদেশের রাজনীতিতে উনি যে প্রতারণা করেছে, উনি বিশ্বের মানুষের কাছে বলতে চেয়েছে যে উনি ছাত্র জনতার পক্ষের লোক, কিন্তু আদতে উনি সার্ভ করেছে উনার যাদের সাথে ডিল হয়েছে তাদের সাথে। এবং একই কারণে প্রতিমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এই পার্লামেন্টের যারা আজকে সরকার দলীয় ক্ষমতায় আছেন, তাদের যে সংসদ নেতা যিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন, কারণ তিনি জানতেন যে ভবিষ্যৎ নেতা, সংসদ নেতা কে হবেন। সুতরাং কত বড় প্রতারণা আমাদের সাথে হয়েছে আপনি দেখেন। সারা বাংলাদেশের মানুষকে এই যে মুখে সুন্দর সুন্দর বুলি দিয়ে বোঝানো হয়েছে যে এই যে আবার বলি, যাহা বলি তাহা ভুল করে বলি, তো আপনি দেখেন, যাহা বলি তাহা ভুল করে বলি না, যাহা বলি তা প্রেসার সচিব জনাব শফিক, প্রেসার সচিব, উনি বলেছিলেন যে যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করেন, উনি একটা ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন। কি সচিব বললেন? সরি, প্রেসার সচিব কি? সরি, প্রেসার সচিব। উনি যে প্রেসার গ্রুপ বলেছিল, সবাই যারা মাফ করে তারা প্রেসার গ্রুপ। আপনি আজকাল খুব ইন্টারেস্টিং নাম দেয় তুষার ভাই, আমি দেখলাম অনেক আগে দিয়েছি। এখন যেটা বলছিলেন, উনি কিন্তু ছবি সহ পোস্ট দিয়ে বলেছিলেন যে উনি নাহিদ ইসলামকে মধ্যেই দেখতে পাচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, এটা তো মানুষের, সেটাও কি ভুল ছিল? সারা বাংলাদেশের মানুষ আজকে নাহিদ ইসলামের বক্তব্যটা আপনি শুনবেন, আপনার যদি নাহিদ ইসলামকে সাজেশন দেয়া থাকে, ট্রফি একদিকে লন্ডনে গেল, আরেকদিকে এখানেও তো দিল। আপনি সরকার তৈরি না হলে নাহিদ ইসলাম এক দফার ঘোষক। নাহিদ ইসলামের ডাকে রাজনৈতিক ব্যানার ছেড়ে
সর্বসাধারণ তাদের নিজ ঘর থেকে 5 তারিখ বের হয়ে এসে এই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। সুতরাং আমার উত্তরটা শেষ হলো, সময় দিব। প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম হবে, এইটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। তো ট্রফি দিল না, তাহলে প্রেসার সচিব ট্রফিটা দিল না, সে তার তো ট্রফি দেওয়ার ক্ষমতা নাই। আজকে পররাষ্ট্র সাবেক যে উপদেষ্টা, উনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে বিএনপি সরকার। যাহা বলি তাহা ভুল করে বলির মধ্যে থাকি। এই প্রেস সচিব একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন জনগণের ম্যান্ডেট আছে এবং ওনারা যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ, যা ইচ্ছা তাই করতে পারেন বলেছেন, কিন্তু যতদিন খুশি ততদিন থাকতে পারেন। এটা তো উনি নিশ্চয়ই নিজের কথা বলেন না, তার সরকারের মতামতকে ব্যাখ্যা করেছেন। এবং যে সরকার এই রাষ্ট্রপতির হাতে তৈরি হয়েছিল, যে সরকার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছিল, যে সরকার যতগুলো অধ্যাদেশ জারি করেছে যেগুলো এখন পাশ করানোর চেষ্টা চলছে, সবই রাষ্ট্রপতি সই করা অধিকাংশ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণভোটের আদেশটাও রাষ্ট্রপতি সই করেছেন। তাহলে এই লোকটাকে বিরুদ্ধে যখন তারা কথা বলছেন, তখন কি আসলে যেটা আগে বলেছিলেন সেটা ভুল নাকি পরেরটা ভুল? এবং এর সাথে আরেকটা প্রশ্ন আমাকে করতে হবে, কারণ আপনি সাংবাদিক। সেটি হচ্ছে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো 3 ধাপ পিছিয়ে গিয়ে 152তম হয়ে গেছে সম্ভবত। এর আগে ছিল 149, এবং অনেকেই এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই সরকারের উপরে। কিন্তু এই সরকার এসেছেন মাত্র 2 মাস। এই ঘটনা তো 2 মাসের জন্য হয় নাই, পুরো একটা সময় জুড়ে হয়েছে, 1 বছর। তো আপনি কি একটু বলবেন যে কোথায় এই স্বাধীনতা পিছিয়ে গেল? কারণ অন্তর্বর্তী সরকার বারবার বলেছেন ওনারা নাকি আমাদেরকে কোনো কথা বলতে বাধা দেন না, সাংবাদিকরা একদম স্বাধীন এবং কোনো ধরনের স্বাধীনতার হুমকি হয় না, যদিও সাংবাদিকরা জেলখানায় গিয়েছে। জি, তুষার ভাই, আবারও সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ। এবং যেটি বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যম 3 ধাপ পিছিয়েছে সূচকে, এটা এই সময়ের রিপোর্ট না, এটা হচ্ছে 2025 সালের রিপোর্ট। এটা রিপোর্টার্স সন্স ফ্রন্টিয়ার্স, মানে হ্যাঁ, ফ্রন্টিয়ার্স, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যেটা বর্ডার্সের। এটা এরা প্রত্যেক 1 বছর আগের রিপোর্টটি কিন্তু 1 বছর পরে প্রকাশ করে। সুতরাং এটি এই সরকারের উপরে আমি দায় চাপাতাম যদি এটি 2027 সালে প্রকাশ হতো। তার মানে 2025 সালের এই রিপোর্টটি আমরা 2025 সালেই 3 ধাপ পিছিয়েছি। তার মানে হাসিনা রেজিমে যে অবস্থায় ছিলাম, 149তম ছিলাম, সেই জায়গা থেকে আরও 3 ধাপ পিছিয়ে 151তম হয়েছি। তার মানে খুবই স্বাভাবিক যে অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যমের কি পরিমাণ স্বাধীনতা ছিল। গণমাধ্যমের বন্দুক ঠেকায়নি, গুম করেনি, তুলে নিয়েও যায়নি, এটা ঠিক। কিন্তু তুষার ভাই, আপনি নিজেও 2-1 বার হয়তো সোশ্যাল মিডিয়ার ট্রলের মুখে পড়েছেন, বুলিংয়ের মুখে পড়তে হয়েছে আপনাকে। মব নামের একটি নতুন শব্দ আমাদের সংস্কৃতিতে যুক্ত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে প্রেসার গ্রুপ। আপনার একটা দারুণ শব্দ বললেন যে প্রেসার সচিব। হ্যাঁ, এই নতুন শব্দের কারণেই আমরা এই 3 ধাপ পিছিয়েছি। এটি এই সরকারের উপরে দায় দিয়ে কোনো লাভ নেই। আরেকটি জিনিস আপনি প্রায়ই বলে থাকেন যে বাক স্বাধীনতার অর্থ কি? আরেকজনের শালীনতাকে হরণ করা। বাক স্বাধীনতা অর্থ কি? শাহবাগ মোড়ে মাইক ভাড়া করে যা ইচ্ছে তাই গালাগালি করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা, এটি কি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা মানে কি হচ্ছে একজন নারীকে প্রকাশ্যে, যা এই অনুষ্ঠানে আমরা বলতে পারি না বা আমরা শুনলেও আমাদের কান লজ্জা পায়, সেরকম শব্দের চর্চা করা। বাক স্বাধীনতার অর্থ কি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের বিরুদ্ধে যা খুশি তাই লিখে দেয়া? নিশ্চয়ই সেটা না। আমরা গত 1.5 বছরে বাংলাদেশ কিন্তু ইউনূস 2টি জিনিস উপহার দিয়ে গেছে। একটা হচ্ছে একটা নির্বাচন দিয়ে গেছে, আর একটা হচ্ছে একটা অশ্লীল প্রজন্ম দিয়ে গেছে। একটা অশ্লীল প্রজন্ম, জেনজি যেটা, সেটাকে আমি বলি অশ্লীল প্রজন্ম। ফ্রন্টিয়ার্সের ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখব পৃথিবীর অধিকাংশ জায়গা লাল। মানে গণমাধ্যমের স্বাধীনতা এখন পৃথিবীর প্রায় দেশে দেশে খর্ব হচ্ছে। এবং এই যে একটা অবস্থা, সেই অবস্থা আমরা ভেবেছিলাম যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় উন্নতি করব, কিন্তু সেটা আমরা করতে পারলাম না। যেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন, নরওয়ে, সেই নরওয়ে কিন্তু অনেক উপরে আছে, সুইডেনও অনেক উপরে আছে। নরওয়ের অবস্থান হচ্ছে পৃথিবীর মধ্যে এক নম্বর সবচেয়ে স্বাধীনতার জায়গা, আর ওইখান থেকে নোবেল পেয়ে উনি আমাদেরকে 3 ধাপ পিছিয়ে দিলেন। এটা কেন এরকম হলো? আমরা তো ভাবি যে নোবেল পেলে মানুষ ভালো হয়ে যায়। না, নোবেল তো আসলে পুরস্কার না, এটা হচ্ছে নোবেল হচ্ছে এক প্রকার অ্যাসাইনমেন্ট। তো আমরা যে 3 ধাপ পিছিয়ে গেলাম, এখনো রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স বলছে যে অন্তত 5 জন নামকরা সাংবাদিক জেলখানায় আছেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই মনে করি যে সাংবাদিক নয়, লেখকরাও জেলখানায় আছেন। যে সাংবাদিক লেখকরা জেলখানায় আছেন, নিশ্চয়ই তারা যদি কোনো অপরাধ না করেন, তাদের সাথে যেটা হয়েছে, তারা যদি অপরাধ করেন, মামলা হিয়ারিং
করে তাদেরকে জেল দিয়ে দেন, ফাঁসির অপরাধ করলে ফাঁসি দেন। কিন্তু মনে করেন এই যে বছরের পর বছর একজন মানুষকে শুধু লেখার দায়ে আটকে রাখা, এটি আমি একজন সাংবাদিক হিসেবে সমর্থন করি না। আগামীকালকে মে দিবস, 1 মে, সাংবাদিকরা আমরা তো সংবাদ শ্রমিক, আমরাও শ্রমিক। তো মে দিবসের আগের রাতে কয়েক ঘন্টা আগে আমি বলছি যে সাংবাদিকদেরকে এই অভ্যুত্থানের চেতনার নামে, অভ্যুত্থানের শক্তির নামে ফ্যাসিজমের ট্যাগ দিয়ে জেলখানায় রাখা হয়েছে, আমি তাদের মুক্তি প্রত্যাশা করছি এবং তারা যেন ন্যায় বিচার পায় সেটি আমি দাবি করছি। একই সঙ্গে ধন্যবাদ। আমরা একটা বিরতি নেব, কারণ এটা আমাদের তৃতীয় বিরতি, এটা নিতেই হবে, না হলে অনুষ্ঠান পার হয়ে যাবে, বিরতি আর নেওয়া হবে না। আমরা এই পর্যায়ে এসে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতি নিতে আসলে আমার ইচ্ছা করছিল না, কিন্তু তারপরে নিতে হয়, এটা নিয়ম। আমরা নিয়মের কারণে বিরতি নিয়ে একটু পরে ফেরত আসছি। দেখতে থাকুন চলমান নেক্সাস টেলিভিশনে। বিরতি শেষ হয়েছে, ফিরে এলাম চলমানে। আমরা হুমায়রা নূরের কাছে যাচ্ছি। হুমায়রা নূর, আমাদের হাতে খুব বেশি সময় নাই, আপনাকে আমি 3 মিনিট সময় দিতে পারি। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী বলেন, কারণ আমরা আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম যাহা বলি তাহা ভুল করে বলি। আপনি এখন এমন সব কথা বলবেন যেটা একদম ঠিক, ভবিষ্যতে কোনোদিন, হ্যাঁ 3 মিনিট দিচ্ছি, হ্যাঁ মানে আপনি এখন এমন সব কথা বলবেন যেটা ভবিষ্যতে কোনোদিন বলা যাবে না যেটা ভুল বলেছিলেন। আচ্ছা, কারণ আমরা এখন কারণে সব খুঁজে পাচ্ছি যে একজন একটা কথা বলে যায়। সাইদ ভাই একটা কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের বিষয়ে, যারা ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে। গণমাধ্যম কর্মী না, আপামর সাধারণ বাংলাদেশের যত মানুষ আছে, তাদের যারা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল, তাদের বিষয়ে আমি একটা কথা আজকে স্পষ্ট করতে চাই, যেটা আগেও বলেছি আবারও বলছি। ক্রিমিনাল অফেন্স হইতে হলে 2টা জিনিস লাগে, একটা হচ্ছে একটা সিরিয়াস আর মেন সিরিয়াস। মানে আপনার শুধু কাজে অন্যায় হলে হবে না, আপনার মানসিকভাবে সেই অন্যায়টা করার জন্য একটা ইন্টেনশন থাকতে হবে। এখন ধরেন যে অপরাধ করেছে তার নামে সেই অপরাধের মামলা হওয়া উচিত, যে টাকা পাচার করেছে তার নামে মানি লন্ডারিং এর মামলা হবে, যে অপরাধে সহযোগিতা করেছে তাকে অ্যাবেটর হিসেবে সেই অপরাধের মামলা দেওয়া হবে, যে খুন করে নাই বা তার কোনো রকম ইন্টেনশন ছিল না, সে কোনো সহযোগিতা করে নাই, তাকে কেন খুনের মামলা দেওয়া হবে, এইটা আমার বোধগম্য না। আবার একটা মামলায় যার সম্পৃক্ততা আছে কি আছে নাই, সেই জিনিসটা আপনি যাচাই বাছাই করে তাকে সেই মামলায় সম্পৃক্ত করবেন। ঢালাওভাবে 200, 300, 500 নাম দিয়ে মামলা দেওয়ার কারণে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং আলটিমেটলি আসলে আদতে বিচার প্রার্থীরা কখনোই বিচার পায় না। সুতরাং এইটা যে ভুল প্রক্রিয়ায় মামলাগুলো হয়েছে এবং তার কারণে মানুষ ভুক্তভোগী হচ্ছে, এইটা যে ভুল হয়েছে সেটা আমি বলে যাচ্ছি এখানে। তবে যেহেতু ক্রিমিনাল অফেন্সের বিষয়ে কথা বলছি, ক্রিমিনাল অফেন্সের বিষয়ে মামলা করার ক্ষেত্রে কোনো টাইম লাইন নাই, আপনি তো জানেন। সো যে কোনো সময় সঠিক উপায়ে সঠিক আসামিদেরকে সম্পৃক্ত করে মামলা করতে হবে, সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা মতামতের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছেন। ভাই, মতামতের স্বাধীনতা এই দেশে আগেও ছিল না, ওই শেখ হাসিনার সময়ও ছিল না, এখনো নাই। আপনি গণমাধ্যম কর্মীরা যদি শেখ হাসিনাকে তোষণ না করতো তাহলে তো তারা বাঁচতেই পারতো না। ওই যে সাগর রুনির হত্যাকাণ্ডের কোনো বিচার পাইছেন? প্রতিদিন ডেটের পর ডেট ঘুরতেছে, আজ পর্যন্ত সেই সাগর রুনির হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা কেউ করতে পারে নাই। সে গণমাধ্যম কর্মীরা তোষণ করেই চলতো। সুতরাং ওই যে বললাম একটা সিরিয়াস আর মেন সিরিয়াস, কার কতটুকু উদ্দেশ্য ছিল, কে কতটুকু সুবিধাভোগী। অনেক পুরানো গণমাধ্যম কর্মী যাদের বেতন হয়তো লাখ টাকার উপরে না, তাদের নাকি কোটি কোটি টাকার সম্পদ কি করে বানালো, আমার এটাও জানার ইচ্ছা। সুতরাং তাদের ওই যে আর্থিক ইস্যুগুলো, সেগুলো বের করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে আমি যেখানে বসে আছি, 7 থেকে 8 জন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ, সরকারি সমালোচনা করার কারণে সাইবার সুরক্ষা আইনে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তারা যদি অপরাধ করে, কোন অপরাধে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কতটুকু কাজ তারা অন্যায় করেছে সেটা তাদেরকে স্পষ্ট করে ওয়ারেন্টের সাথে তাকে তুলে নিয়ে যেতে হবে। আপনি ঢালাওভাবে এইভাবে মানুষকে তুলে নিয়ে যাবেন, একটা 16 বছরের শিশুকে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে আপনি ধরতে পারেন না। অবশ্যই উনি কি অপরাধ করেছে, উনাকে উনার যথাযোগ্য অপরাধের বিচারের ক্ষেত্রে উনাকে তুলে নিয়ে যাওয়া হবে। যাচাই মামলা দিয়ে যদি উনাকে তুলে নিয়ে যাওয়া হয়ে থাকে, অবশ্যই এইভাবে ডিটেইন করতে পারে না, তো এটা করতে পারে না, এটা ভুল হয়েছে। আচ্ছা, আমি বলছি, তারপরে দেখেন, সময় যেহেতু কম দিয়েছেন, আপনি মবের কথা খুব জোর গলায় বলছিলেন। এমএসএফ এর রিপোর্টে এসছে যে শুধুমাত্র এপ্রিলে গণপিটুনিতে নিহত হয়েছেন 21 জন এবং আহত হয়েছে 49 জন। মব নাকি শুধু ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল? তাহলে
অনেকে কিন্তু বলেন, interim আমি government-এর বলছি, সময় এটাকে বেশ হালাল অনেকে করা বলেন, হয়েছিল, কিন্তু এটাকে তো প্রেসার গ্রুপ বলা হয়েছিল। অবশ্যই এটা আমি নিজে যখন আমার বাসার সামনে ফজলুর রহমান স্যারের নামে অকথ্য নোংরা ভাষায় যেই ছেলেমেয়েরা গালি দিচ্ছে, ওরা তো এনসিপির ছেলেমেয়ে ছিল না, যে যেখানে তারা শাহবাগ মোড়ে গালি দিল সেটা এই নতুন প্রজন্মের নতুন দলের নামে এসে পড়ে। কিন্তু কেউ যাচাই করে দেখেছেন যে এনসিপির ছেলেমেয়েরা কিনা? এনসিপি তো স্পষ্ট বারবার বলেছে যে অকথ্য নোংরা ভাষায় যে কাউকে গালিগালাজ করা এটা কোনোভাবেই ভদ্রতার মুখে পড়ে না। আজকে আমি এখানে বসে বলছি, যখন ওই যে সুরভি মেয়েটা, ওই গালাগালির মধ্যে ও ছিল না, আর একটা মেয়ে ছিল কি জানি নাম, আমি নামটা ভুলে গেলাম। এনসিপি হ্যাঁ, একাধিক নেতা এটাও বলেছেন যে বলছি, প্রতিবাদের ভাষায় তো গালিগালাজ ওইটা থাকবেই। অভ্যুত্থানের ইমিডিয়েট পরপর সময় ছিল, ইমিডিয়েট পরপর মানুষের রেজ সিচুয়েশন আর একটা প্রলং সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে। সব সময় আপনি কুলিং অফ পিরিয়ড পাওয়ার পরে আপনি রেজ অ্যাটিটিউড করতে পারেন না, এটা আমাকে বললে হবে না, আমি একজন আইনজীবী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যখন ফজলুর রহমান স্যারের বাসার সামনে এই ছেলেমেয়েরা অকথ্য গালিগালাজ করছিল, তখন আমি নিজে বলেছি যে হি বিলংস টু আ পলিটিক্যাল পার্টি, দেয়ার ইজ ল ইন বাংলাদেশ, ইউ ক্যান নট ক্রিয়েট মব অ্যারাউন্ড হিজ হোম অ্যান্ড আস্ক ফর এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ওয়ান্ট। এরকম হয় না, আইন আছে, আপনি মব করতে পারেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু প্রসঙ্গ, আচ্ছা প্রসঙ্গ যেহেতু এসেই পড়েছে, এই জন্য বলতে চাচ্ছিলাম যে শিক্ষামন্ত্রী, উনার সাথে আমি একসাথে এলএলবিতে ক্লাস করেছি। আমি বলছি, আমি ওনাকে চোখের সামনাসামনি একই ক্লাসে দেখেছি। সেদিন সংসদে গিয়েছিলাম, ওনাকে লিফটে একসাথে পেয়েছি। আমি বললাম যে আপনি ভুঁই একাডেমিতে পড়তেন, আমি অমুক সালে, আমি তো হি অ্যাকনোলেজ অ্যান্ড হি রিমেম্বার দ্যাট হি ওয়াজ ইন দ্য সেম ক্লাস। তারপর উনি অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন এবং উনি তারপর আর এলএলবিটা ওখানে কন্টিনিউ করতে পারেননি। শুনেন, উনার যে প্ল্যান, সেই প্ল্যান যদি শিক্ষা নিয়ে, উনার প্ল্যান যদি মডার্নাইজ করতে হয়, সেটা নিয়ে উনি সবার সাথে বসবেন, আমরা সাজেস্ট করব। সেইটা হচ্ছে সমাধানের রাস্তা। আপনি সমাধানের রাস্তা বের না করে আপনি শুধু সমালোচনা করলে হবে না, এটা আমার অবস্থান নিয়ে বলছি। আমরা আর সময় দিতে পারবো না, আর সময় নাই। যে নোংরা ভাষায় ওনাকে নিয়ে ট্রল করছে, আমি স্পষ্টভাবে বলছি যে এই ম্যানারিজম নিয়ে বাংলাদেশে তারা ভবিষ্যৎ, তাদের অন্ধকার, তারা সাবধান হয়ে যাক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি হুমায়রা নূর এটা ভালো বলেছেন, ওই জায়গা থেকেই ধরছি। আমাদের একদম শেষ অংশ, আপনাকে আমি 3 মিনিট দিচ্ছি বলার জন্য যে যেহেতু আমরা দেখছি সাংবাদিকের স্বাধীনতার অবস্থা পিছিয়েছে এবং আমরা যা বলছি সবকিছু ঠিক বলছি না, অনেকেই এক কথা বলে আবার অন্য কথা বলছে। কিন্তু আজকে কিন্তু হুমায়রা নূর একটি সত্য কথা বলেছেন। হ্যাঁ, আপনিও এখন সুযোগ পাচ্ছেন 3 মিনিট, আপনি কিছু ঠিক কথা বলেন। একটি মাত্র সঠিক কথা বলেছেন যে আপনি কিছু ঠিক কথা বলেন। হুমায়রা নূর বলছেন যে আপনি যে কোনো বিষয় নিয়ে 3 মিনিট। হুমায়রা নূর বলছেন যে মব করার এখতিয়ার নেই, বিনা অপরাধে কাউকে আটক করার স্বাধীনতা নেই, এইভাবে গণহারে মামলার আসামি করবার সুযোগ কারোর নেই। আমি একটু বলি, আমি ইন্টারাপ্ট করিনি। উনি আজকে বলেছেন, কিন্তু এই গণ মামলার আসামি করেছে এনসিপি, এই মব করেছে এনসিপি। আমার কথা আমি একটু শেষ করি। তাহলে তখন এনসিপির জন্ম হয়নি, কিন্তু এনসিপির যারা বর্তমান নেতা তারাই এই মবগুলো সংগঠিত করেছে। এই হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ঘোষণা দিয়ে মব করেছে, এই হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে, এই হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে সময় টিভি দখল করতে গিয়ে ইন্টেলিজেন্সের চাপের মুখে পরে আবার ঘোষণা দিয়েছে। আমি একটু শেষ করি। বুলডোজার পাঠিয়েছে ইশরাক হোসেন এবং এলাকার বিএনপি নেতারা মামলা বাণিজ্য করেছে। আচ্ছা, মামলা বাণিজ্য বিএনপি, নাম কাটানোর বাণিজ্য, মামলা বাণিজ্য বিএনপি করেছে, কিন্তু মধ্যরাতে হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়েছিল আসামি ছাড়াই আনবার জন্য। বুঝছেন তুষার ভাই? তো বিএনপি এগুলো মানে হুমায়রা নূর আজকে স্বীকার করেছেন, আজকে যেটা বলেছেন তাহা আর ভবিষ্যতে ভুল হবে না। আমি বিশ্বাস রাখতে চাই যে আর মব ওনারা করবেন না, এবং ওনারা যে মব করেছেন আজকে ওনারা সেই মবের মুখে পড়েছেন। এবং এই যে প্রেসার গ্রুপের কথা বলছে না, এই প্রেসার গ্রুপকে দিয়ে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লুটেরা, কিছু বাটপার, যারা আসলে নামের আগে ড লিখে কিন্তু তারা আসলে বাটপার, ড মানে এই জায়গায় ব লিখলে ভালো হতো। হ্যাঁ, এরা বাটপারি করে লেজিটিমাইজ হয়েছে। আরেকটি কথা আমি না বললেই নয়, আজকে সংসদে যে বিষয়টি নিয়ে উত্তপ্ত, মুক্তিযুদ্ধ নিয়ে একজন সংসদ সদস্য একটি দলের, তিনি বলেছেন তিনিও শিশু মুক্তিযোদ্ধা। আমি গ্রামের ছোট্ট একটি চুটকি বলতে চাই, গ্রামে চোর ধরবার জন্য বালু পড়ার একটা প্রচলন আছে। বালু পড়া দেয়, তো বালু পড়া আনলে চোরের পিঠে নাকি জ্বলে ওঠে। তো বালু পড়া দেওয়া লাগে না, চোর এমনিতেই শরীর জ্বলে ওঠে বালু পড়া দেওয়ার আগে। তো এখন মুক্তিযুদ্ধের কথা আসলেই, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলেই ওই বালু পড়ার মতো অবস্থা, কার যেন বুক ধরফর করে ওঠে, কাদের যেন বেশ জ্বালা ধরে শরীরে, তারাই এখন এই মুক্তিযুদ্ধকে ছোট খাটো করে 21 দিয়ে ঢেকে দিতে, 24 দিয়ে ঢেকে দিতে চান। এগুলো যারা করে
কোনোদিন সহাবস্থান নাই। 24-24-এর জায়গায় 71-71-এর জায়গায়। শুনুন, Exactly, হ্যাঁ। আপনি হ্যাঁ, সেটাই। 24 আপনার এই কখনো কথাটা আমি অনেক- মেনে নিচ্ছি, এটাই ঠিক 24 বলেছেন। কখনোই অনেক বড় কিছু না। এই যে, আপনারা তো আমার 24 কে কথা অস্বীকার শোনেন, করেন, এটা তো আপনি খারাপ। নিশ্চয়ই আপনার দাদার নাম ভুলে যাবেন না, আপনার বাবার নাম ভুলে যাবেন না। বাংলাদেশ আমি যদি বলতে সহাবস্থান হয়, বলতে কিন্তু বুঝেছি আপনি একটা জিনিস আমাকে 71 বলেন, বাংলাদেশের আমরা জন্ম দেখলাম যে এবং এই- 24 এই মব সৃষ্টির মধ্যে একজন উপদেষ্টা জড়িত বলে অভিযোগ এসেছে। একজন উপদেষ্টা কেন, কয়েকজন উপদেষ্টা এই মব সৃষ্টির জন্য জড়িত। আসিফ নজরুল নিজেই জড়িত। আসিফ নজরুল না, উনি জড়িত। নিজেও তো মবের শিকার হয়েছেন। আমি ওই যে আমি মাইলস্টোন নিজে কেন, স্কুলে নিজেই মবের শিকার হয়েছেন। আমি নিজে কেন, কে হেনস্থা না হয়েছে ভয়ে আপনি মুখ খুলতে পারছেন এই নির্বাচনের আগে? তারপরেও যেটুকু খুলেছেন সেটুকু আপনার শরীরের কারণে, অনেক বড় শরীর তো, আপনার তাই মনে হয়? এজন্য চিন্তা উনি করছেন কিন্তু যে কত আপনাকে আর অনেক- মারবি। একবার সাহস বলেছে করে বুড়ো, আসে, যাই হোক। আরেকবার ঘটনা বলেছে হচ্ছে যে, এই যে স্বাস্থ্য। রেজওয়ানা হাসান, সে কি? রেজওয়ানা হাসান সে মব করেনি। ফাউজুল করিম সবগুলো মব উস্কে দিয়েছে উপদেষ্টা ফাউজুল করিম, যে ছিল একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং সবচেয়ে বেশি লুটপাট করেছে, এই এনার্জি সেক্টরে লুটপাট করেছে। স্বাস্থ্য উপদেষ্টার নাম আমরা ভুলেই গেছি। আজকে যে মিজেলসের কারণে আমাদের শিশুরা প্রাণ হারাচ্ছে, এর জন্য দায়দার এখন বর্তমান সরকার। যখন যে মানে গভর্নমেন্ট ইজ লায়াবল ফর দ্য টাইম, তাই তো? তো এই সরকার এখন এই মিজেলস বা কোনো প্রকার যে কোনো দুরবস্থা থেকে গভর্নমেন্টের এড়াবার কিছু নাই। কিন্তু এই গভর্নমেন্ট অবশ্যই প্রিভিয়াস শেখ হাসিনা রিজিম বা Inherit অন্তর্বর্তীকালীন সরকার, Inherit তারা করছে। যে অপকর্ম করেছে সেগুলো যদি তদন্ত না করে, তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় না করে, সকল লুটপাট অপরাধের যদি বিচার না করে, তাহলে এই দায় সম্পূর্ণ এই বিএনপি গভর্নমেন্টের ঘাড়ের উপরে বর্তাবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা So এই that- পর্যায়ে এসে শেষ করে দিতে হবে আমাদের অনুষ্ঠান। আমি একটি লাইন বলতে চাই, এই সরকারকে অবশ্যই আমরা প্রত্যাশা করি বিরোধী দল এবং ক্ষমতাসীন সবাই মিলে সফল হোক, যেন ন্যায় বিচার হয়। যেই অপরাধী হোক সে যেন অবশ্যই জবাবদিহিতার ধন্যবাদ। আওতায় আসে ধন্যবাদ এবং জনাব কোনো সাইদ মানুষ খান। যেন বিনা অপরাধে ধন্যবাদ রাষ্ট্র দ্বারা জনাব হয়রানির সাইদ শিকার খান, না হয়। আপনাকে, এবং ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুনুর আপনাকেও। আমরা আজকের অনুষ্ঠানের যে ট্যাগ শব্দটা ভালো লাগে না মানুষের, তারপর আমরা দিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের যে বক্তব্য, সেইখানে যাহা বলি তাহা ভুল করে বলি। আমরা লক্ষ্য করছি যে অনেকে যা বলেন সেটা হয় ভুলে যাচ্ছেন, অথবা ইচ্ছা করেই আগে বলেছিলেন কোনো একটা পরিস্থিতিতে এবং এখন আবার বলছেন আরেকটা পরিস্থিতিতে। পরিস্থিতি অনুযায়ী যদি কথাইভাবে বদলাতে থাকে, তাহলে অন্য কারো উপর আস্থা থাকলেও রাজনীতিবিদের উপর মানুষ আস্থা হারায়। কেননা যদি একই কাজে একই বিষয়ে ভিন্ন ভিন্ন দুটি বক্তব্য কেউ দেন এবং যার সঙ্গে নিজের স্বার্থ জড়িত থাকে, তাহলে কিন্তু মানুষ সেখানে আস্থা রাখবে না। যেমন ধরেন, কেউ যদি বলে যে আমি প্লট চাই না, কিন্তু তারপরে বলে যে আমাকে প্লট কিনতে চাইনি, কিন্তু আমাকে প্লট দিয়ে দিলে কোনো অসুবিধা নাই। ঠিক একইভাবে গাড়ি কিনতে চাইনি করমুক্তভাবে, কিন্তু দিয়ে দিলে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিলেও কোনো অসুবিধা নাই। এরকম যদি কেউ বলেন, তখন কিন্তু মানুষ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে। এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন উদিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এই জন্য কথা বললে সেই কথার সঙ্গে থেকে যাওয়ার চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দুজন অতিথি কিন্তু কথা বলেছেন এবং শেষে 3 মিনিট আমরা তাদেরকে দিয়েছিলাম যে এমন একটা কথা বলবেন যেটাকে কখনো ভুল প্রমাণ করা যাবে না, এবং দুজনই এই সুযোগ নিয়েছেন এবং চমৎকার কিছু কথা বলেছেন যেটা কিন্তু আসলেই ভুল প্রমাণ করা খুবই কঠিন। অপরাধবিহীন মানুষ কেন শাস্তি পাবে, কিংবা যার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নাই, মামলা নাই, তাকে কেন ধরে নিয়ে যাওয়া হবে, কিংবা মুখে বলা হবে যে আমাকে সমালোচনা করেন, অথচ সমালোচনা করলে কেন তার উপরে শাস্তি নেমে আসবে, কেন বাকস্বাধীনতার এত উন্নতির কথা বলার পরে বাংলাদেশ 3 ধাপ পিছিয়ে যাবে, কেন নিরাপদ করেছি আমরা এই সমাজকে, এটা বলার পরে এত অনিরাপদ অবস্থা তৈরি হবে। এরকম অনেক কেন রয়েছে। এই কেনর উত্তর খোঁজাই হচ্ছে গণমাধ্যমের কাজ। এবং গণমাধ্যমের একজন সাংবাদিককে যখন আটক করা হয়েছিল, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে ক্ষমতাকে প্রশ্ন করাই হচ্ছে গণমাধ্যম কর্মীর কাজ। ক্ষমতার জায়গায় থাকবে, প্রশ্ন হবে জনগণের জন্য, এবং ক্ষমতার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সেই প্রশ্নের উত্তর দেয়া। উত্তর ঠিক না ভুল সেটা জনগণ বিচার করবেন। তাই আমরাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রশ্ন করার চেষ্টা করছি এবং আমাদের আলোচকরা উত্তর দিচ্ছেন। আশা করছি চলমান অব্যাহত থাকবে এবং এই প্রশ্ন অব্যাহত থাকবে, এবং এবছর আমরা 3 ধাপ পিছিয়ে গেল, আগামীতে আমরা অনেক ধাপ এগিয়ে যাব। নরওয়ে আছে 1 নম্বরে, আমরা কেন সেইখান থেকে নোবেল আনার পরে 152 নম্বরে? এই প্রশ্ন তো আমরা করবই। আমরা নাকি অসভ্য ছিলাম, আমরা সভ্য হয়েছিলাম একটা কিছুতে স্বাক্ষর করার পরে? তাহলে সেই সভ্যতা কোথায় চলে গেল? এইরকম অবস্থা কেন আমাদের গণমাধ্যমের? কেন গণমাধ্যম কর্মীরা এখনও নিরাপত্তা নিয়ে চিন্তিত? এই প্রশ্নগুলি হবে এবং এই প্রশ্নের উত্তর দেয়াই হচ্ছে ক্ষমতার দায়িত্ব। আশা করছি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।